বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সাহসী সন্তানদের যারা 2024 সালে ঐতিহাসিক জুলাই বিপ্লবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা চিরতরে দৃষ্টি শক্তি হারিয়েছেন, পঙ্গু হয়েছে, দেহে অঙ্গ হারিয়েছে। তারা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ন্যায় বিচার, সম্মান, গণতন্ত্রের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের এই আত্মত্যাগী আমাদের আজকের নতুন বাংলাদেশের ভিত্তি। আমি সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির শিকার ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জনগণের মধ্যেও, নবজাগরণের মধ্যেও আমরা এখনো দুর্ভোগ থেকে মুক্ত নই। আসুন আমরা একটি নিরাপদ, মানবিক, ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে তুলতে সংঘবদ্ধ হই, যেখানে প্রতিটি জীবন সুরক্ষিত ও সম্মানিত হবে। গণতান্ত্রিক পুনর্জীবনের ডাক, জনগণের অভ্যুত্থান। জুলাই বিপ্লব ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এটি ছিল একটি জাতীয় জাগরণ। এটি ছিল সেই মুহূর্ত যখন দীর্ঘদিনের নিপীড়ন, নিরবতার অবসান ঘটিয়ে জনগণ আবারও তাদের কণ্ঠস্বর ফিরে পায় এবং ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের চিরেই পরিণত হয় একটি অহিংস গণ আন্দোলনে, একটি একনায়কতন্ত্র ব্যবস্থার ধসে পড়ে। কোনো বিদেশি হস্তক্ষেপ বা সশস্ত্র বিদ্রোহী ছাড়াই শুধুমাত্র জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার শক্তিতে। এই বিপ্লব ছিল কেবল প্রতিক্রিয়া নয়, এটি ছিল একটি ভবিষ্যতের রূপরেখা। এটি এমন বাংলাদেশ যেখানে শাসন চলে না শাসকের খেয়ালে, বরং চলে জনগণের ইচ্ছায়। যখন ভয় রূপ নেয় সাহসে সূচনার গল্প। বিপ্লবের মূল প্রেরণা ছিল অন্যায়, কিন্তু এর চালিকা শক্তি ছিল স্মৃতি, আত্মত্যাগ ও আশাবাদ। 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। এই তরুণ দেশপ্রেমিকদের দাবি ছিল একটি দুর্নীতিগ্রস্ত ও বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলুপ্তি, কিন্তু তাদের স্বাগত জানানো হয় গুলি দিয়ে। একটি নাম চিরস্থায়ী হয়ে যায় আমাদের জাতির বিবেকের ভেতরে, আবু সাঈদ। অস্ত্রধারী পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তার সাহসিকতার এক দশকের ভয়ের স্থবিরতা ভেঙে দেয়। এরপর দেশে জেগে ওঠে শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের হল, সর্বত্র একটাই সুর, আমাদের আর ভয় করার না, আমরা আমাদের অধিকার ফিরে চাই। পরিবারতন্ত্র থেকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র, এক নতুন সমাজ। 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ শুধু রাজনৈতিকভাবে নয়, ঐতিহাসিকভাবে একটি রাজতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক, একটি স্বৈরতান্ত্রিক অধ্যায়ের পরিসমাপ্তি ছিল। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের শাসন চলেছে নির্বাচনের নামে প্রতারণা, প্রতিষ্ঠানের দখলদারি ও সত্য বিকৃতির মাধ্যমে। জুলাই বিপ্লব শুধু একজন শাসককে অপসারণ করেনি, এটি একটি বিকৃত সামাজিক চুক্তির পরিবর্তে প্রতিষ্ঠা করেছে একটি গণতান্ত্রিক চুক্তি। গণতন্ত্রের বৈধতা আর বিদেশি অনুমোদন কিংবা সেনা সমর্থনের উপর নির্ভর করবে না, এটি নির্ভর করবে ব্যালট বাক্স, জনসম্মতি ও আইন শাসনের উপর। জাতীয় সার্বভৌমত্ব পুনরুদ্ধার, আধিপত্যবাদীদের প্রতি বার্তা। গণতন্ত্র কখনো টিকে থাকতে পারে না যদি না বাইরের নির্দেশে চলে। বহু বছর ধরে বাংলাদেশ হয়ে উঠেছিল একটি উপনিবেশ ছায়া, ভারতের স্বার্থের অনুগামী এক রাষ্ট্র। জুলাই বিপ্লব পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা সীমান্ত পেরিয়ে শাসিত এবং অর্থনীতি হবে বাংলাদেশের জনগণের স্বার্থে, দিল্লির স্বার্থে নয়। বাংলাদেশ কোনো করিডোর, ক্লায়েন্ট স্টেট বা দর কষাকষির যন্ত্র নয়। আমরা একটি সার্বভৌম জাতি, যার নিজস্ব পথ আছে।
ধর্মীয় স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতিষ্ঠা। এই বিপ্লব ধর্মনিরপেক্ষ দাবিতে শুরু হলেও একটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবদমিত বিশ্বাসের অধিকারের স্বীকৃতি দেয়। মুসলিম জনগোষ্ঠীর 15 বছর ধরে ধর্মীয় চর্চাকে দমন করা হয়েছে তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে। জুলাই বিপ্লব সেই পরিচয় ফিরিয়ে এনেছে, অন্যকে দমন করতে নয়, বরং ধর্মীয় স্বাধীনতা এবং বহুত্ববাদের সম্মানিত করতে। প্রজন্ম জেনজি আশা ও সাহসের চাপ। আমাদের তরুণ ভাই ও বোনেরা যারা ছাত্র, ডিজিটাল অ্যাক্টিভিস্ট, সাহসী কর্মী, তোমরা শুধু একটি বিপ্লবী দাওনি, বরং আমাদের সামনে এনে দিয়েছ একটি উদ্ঘাটন। তোমরা প্রমাণ করেছো যে প্রতিবাদ এখনো জীবিত। হ্যাশট্যাগ হতে পারে ঐক্যের হাত মেলানো। তোমাদের হাতে থাকা স্মার্টফোন দুর্নীতিবাজদের অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তোমরাই এখন বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গীকারের নতুন প্রহরী। আমরা বিশ্বাস করি তোমরাই আমাদের সামনে পথ দেখাবে। ভারতের কৌশলগত ব্যর্থতা, এক পরাজিত নীতির শিক্ষা। এই বিপ্লব ভারতের পররাষ্ট্রনীতির একটি বড় ব্যর্থতাকে উন্মোচিত করেছে। ঢাকার স্বৈরশাসক নয়াদিল্লি বাংলাদেশকে কখনো সহযোগী হিসেবে নয়, বরং দাবার গুটি হিসেবে দেখেছে। তরুণদের রব, বিশ্বাসঘাতকতার স্মৃতি ও দেশের প্রতি ভালোবাসা এই অবদর্শনকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এখন সময় এসেছে আলোচনার মাধ্যমে বন্ধুত্ব করা, আধিপত্য নয়। গণতান্ত্রিক পুনর্জন্মের 3টি স্তম্ভ: গণতান্ত্রিক সার্বভৌমত্ব, ক্ষমতার উপর হবে জনগণ; ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা, প্রতিটি নাগরিকের জন্য মর্যাদা ও স্বাধীনতা দিয়ে; জাতীয় স্বাতন্ত্র্য পররাষ্ট্রনীতির হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, নয় নির্ভরতা। এই স্তম্ভের শুধু স্বপ্ন নয়, এগুলো আমাদের নতুন প্রজাতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের সুরক্ষা শরীরতন্ত্রের প্রত্যাবর্তন রূপ। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তারা যে প্রতিটি সংস্কার বাস্তবায়ন করছে, তা হোক প্রশাসনিক শুদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কিংবা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া, সবকিছুই গাথা একটি ঐকান্তিক প্রতিশ্রুতিতে। আর কখনো যেন বাংলাদেশের স্বৈরতান্ত্রিক প্রশাসনের জিম্মি না হয়। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্গঠন নয়, এটি একটি নৈতিক ও জাতীয় কর্তব্য, একটি আরোগ্য প্রতিক্রিয়া যা দীর্ঘদিনের রাজনৈতিক প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ক্ষতবিক্ষত জাতিকে নিরাময়ের পথে নিয়ে যাচ্ছে। এটি একটি সাহসী পদক্ষেপ যা গণতন্ত্রের শিকড়কে আমাদের প্রজাতন্ত্রের মাটিতে স্থায়ীভাবে প্রেরিত করছে, যাতে তা আমরা কখনো উপড়ে ফেলা না যায়। আসুন আমরা সবাই, সব রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও প্রজন্ম একত্র হই এবং ডক্টর ইউনূসের সংস্কারমূলক কর্মসূচিকে পূর্ণভাবে বাস্তবায়নে সহযোগিতা করি। যেমন বাংলাদেশের গণতন্ত্র কেবল ফিরে না আসে, বরং চিরস্থায়ী হয়। উপসংহারে জুলাইয়ের চেতনা হোক চিরন্তন। বন্ধুগণ, এই বিপ্লব একটি ঘটনা নয়, এটি একটি চলমান মিশন, এটি একটি জাতীয় দায়িত্ব আমাদের সবার কাঁধে অর্পিত। আসুন আমরা যেন আর কখনো স্বৈরতন্ত্র, বংশানুক্রমিক শাসন অথবা বিদেশি আনুগত্যকে গণতন্ত্রের নামে জায়গা না দিই। চূড়ান্ত অঙ্গীকার হোক, আর কখনো না। একটি জাতীয় প্রতিশ্রুতি: 1. সংবিধান সংস্কার করে নির্বাহী ক্ষমতা সীমিত করা। 2. স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন সুচিন্তিত করা। বিচার ব্যবস্থা, প্রশাসন ও পুলিশকে রাজনীতি থেকে মুক্ত রাখা। মুক্ত সাংবাদিকতা ও ডিজিটাল অধিকার নিশ্চিত করা। ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষা করা। তরুণদের নাগরিক শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষিত করা। একটি সত্য ও মীমাংসা কঠিন কমিশন গঠন করা। পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পরনির্ভরশীলতা নয়। বাংলাদেশের এক নায়কত্বে ফিরতে পারবে না। আমরা মূল্য চুকিয়েছি,
অধিকার আদায় করেছি। এখন সময় এসেছে এই বিপ্লবকে বাস্তবায়নে পরিণত করা। তাই আসুন আমরা একসাথে অঙ্গীকার করি, আর কখনোই রাতের অন্ধকারে আমাদের গণতন্ত্র চুরি হতে দেব না। আর কখনো ভয় আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। আর কখনো অত্যাচারী মুখোশ পরে আমাদের জাতির আত্মাকে স্তব্ধ করতে পারবে না। এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার। তাদের রক্ত ও অস্ত্র বৃথা যেতে যাব না। জুলাই বিপ্লব ছিল একটি নতুন ন্যায়ভিত্তিক, স্বাধীন ও মানবিক বাংলাদেশের সূচনা। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সেই ঐতিহাসিক উক্তি, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দি আর্থ। এই সরকার যেন বাংলাদেশে বিলুপ্ত না হয়, বরং এটি হোক পুনর্জন্মের সূত্র। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। গণতন্ত্র দীর্ঘজীবী হোক। বিদেশি আধিপত্যের শৃঙ্খলা ছিন্ন হোক। গণতন্ত্র বাংলাদেশের চিরজীবী হোক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সেমিনারের সম্মানীয় সভাপতি জনাব আবুল কাশেম হায়দার, এই অনুষ্ঠানের মধ্যমণি, a politician with a difference, প্রফেসর ডক্টর মঈন খান, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করছেন ডক্টর সিরাজুল ইসলাম ভুঁইয়া, আমেরিকান স্টাইল আই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাভান্না স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। একজন বিজ্ঞজন, তার জ্ঞান, গুণ, অভিজ্ঞতা এবং এক্সেলেন্ট একাডেমিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে একটি সুন্দর নিবন্ধ আমাদের উপহার দিয়েছেন। নিবন্ধটি সুলিখিত এবং লক্ষ্য এবং উদ্দেশ্য নির্দেশিত। আমি মূলত নিয়ম মতো নিবন্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একটি কথা তিনি প্রথমেই প্রতিষ্ঠিত করেছেন, জোর দিয়ে বলেছেন, উপলব্ধি করেছেন যে এই আত্মত্যাগী আমাদের আজকের নতুন বাংলাদেশের ভিত্তি। 2024 সালে যে রক্ত নদী পেরিয়ে আমরা এই বিপ্লবকে নির্মাণ করেছি, সেই বিপ্লবের ভিত্তি হওয়া উচিত তাদের আত্মত্যাগ, এবং সেই একই সাথে আমাদের একথাও বলতে হবে যে বিপ্লবের লক্ষ্য, উদ্দেশ্য, জন আকাঙ্ক্ষাই হবে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য, উদ্দেশ্য, এবং এটাই প্রতিপাদ্য বিষয় হয়ে হওয়া উচিত। এবং প্রফেসর সাহেব সঙ্গতভাবেই তার বক্তব্যের ধারাবাহিকতায় আমরা যে এক প্রকার রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উন্নীত হয়েছি সেটার বর্ণনা করেছেন। আপনারা জানতেন যে বাংলাদেশে গণতন্ত্রের পরিবর্তে উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠিত হইয়াছিল।
যখনই গণতন্ত্রের আগে পিছে কোনো বিশেষণ প্রয়োগ করা হবে তখনই আপনাকে বুঝতে হবে যে ডালমে কুছ কালা হয়। আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল জেনারেল মোহাম্মদ আইয়ুব খান হেলালি পাকিস্তান হেলালি জুররা, তিনি আদি আসল মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তার মানে হচ্ছে এই যে সেটি আসলে গণতন্ত্র নয়। মৌলিক যখন বলা হবে তখন আসলেই সেখানে ভেজা আছে, এটা বুঝতে হবে। হাজির বিরানি আদি আসল হাজির বিরানি যেহেতু কেউ লেখে তাহলে বুঝতে হবে যে ওখানে নকলের কারবার আছে। বাংলাদেশ রাষ্ট্রটি উদ্দিষ্ট হয়েছিল গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য, কিন্তু 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে গণতন্ত্র আসলে গণতন্ত্র নয়, তাদের এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, এইটাই শোষিতের গণতন্ত্র। শেখ হাসিনা কি করেছে তা তো আপনারা দেখেছেন। এটা এই কনক্লুশনটা আগেই তিনি দিয়েছেন যে এটি নির্ভর করবে ব্যালট বাক্স জনসম্মতি ও আইনের শাসনের উপরে। এবং বাংলাদেশের এই যে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠার লগ্নকে, এই প্রতিষ্ঠার শুভ আরম্ভকে তিনি ধর্মীয় স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতিষ্ঠা বলে বর্ণনা করেছেন। বিনয়ের সাথে এই কথার বিরোধিতা করছি যে বাংলাদেশে হয়তোবা তিনি এই যে আমাদের মাল্টি ন্যাশনাল আইডেন্টিটি এটাকে হয়তো বোঝাতে গিয়ে এই কথাটি বলেছেন। এই বিপ্লবটি কোনো ধর্ম নিরপেক্ষ দাবিতে শুরু হয়নি। এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের অবদমিত এই কথা, এই প্রবঞ্চটি সঠিক যে বাংলাদেশে আওয়ামী আমলে ইসলামী মূল্যবোধ ভাবধারা এটাকে শুধুমাত্র অবলম্বনই করা হয়নি, রক্তপাতের মাধ্যমে আলেম ওলামাদের আন্দোলনের জবাব দেওয়া হয়েছে। কি অদ্ভুত রকম দৈবতা! বাংলাদেশের মানুষকে কতবারও বোকা ভাবলে তিনি একসাথে দীর্ঘ 15 বছরে ইসলামী ভাবধারা মুসলিম জনগণ এর সবকিছুকে নিঃশেষ করার চেষ্টা করেছেন, আবার অপরদিকে কওমি জননী বলে খেতাব নিয়েছেন, মদিনার সনদ অনুযায়ী দেশ শাসনের কথা বলেছেন। এই যে প্রতারণা এবং এই যে মেকিয়াভেলিয়ান স্ট্যান্ডার্ডের পলিটিক্স, এটা করে করে তারা আমাদেরকে অবদমিত করার চেষ্টা করেছে, অবশেষে তা সফল হয়নি। এই নিবন্ধের লেখকের প্রশংসা করতে হয় যে দু একটি এমন শব্দ, এমন সব চমক কথা তিনি লিখেছেন যে বলতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে এবং আসলে হতে। যেমন তিনি এক পর্যায়ে লিখেছেন ছাত্রদের সম্পর্কে যে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দুর্নীতিবাদদের অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আসলে ওই তাহরির স্কয়ার স্ট্র্যাটেজি যেটি মিশরে হোসনি মোবারকের পতন ঘটিয়েছিল, সেটি হলো স্মার্টফোন বিপ্লব। এখানেও আমাদের ছেলেরা আপনারা দেখেছেন নতুন নতুন কথা, নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন কৌশল দ্বারা আমাদেরকে মুগ্ধ করেছে। এটা সত্যি কথা যে গণতন্ত্রের যারা জন্য রক্তপাত করেছে তারা আমাদের গণতন্ত্রের প্রহরী। লেখক যথার্থভাবেই তা উল্লেখ করেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে তারাই আমাদের পথ দেখাবে। তিনি লিখেছেন আমরা বিশ্বাস করি তোমরাই আমাদের সামনে পথ দেখাবে। একটি রাষ্ট্র শুধুমাত্র নিউ জেনারেশনের উপর নির্ভর করে না। বিপ্লব তারা করেছে
রাজনৈতিক দলগুলোর অর্জনের উপর গত রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারপরে জামাত, ডান বাম ধারার সব রাজনৈতিক দলগুলোর এই সম্মিলিত ক্রমশ বিকশিত কার্য ব্যবস্থার পরেই এই বিপ্লব সম্পন্ন হয়েছে। সুতরাং আমরা তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কিন্তু তার অর্থ এই নয় যে রাষ্ট্র ব্যবস্থার মতো বড় ধরনের ঝুঁকিপূর্ণ, অসম্ভব তাৎপর্যপূর্ণ দায় দায়িত্ব তাদেরকে দিতে পারি। ওই যে আমাদের একজন রাজনীতিবিদ বলেছিলেন না, যে সরকার চালানো আর সরকার চালানো এক কথা নয়, সে কথা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ভারতের অবস্থান সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন, তিনি যথার্থই বলেছেন যে এই আদর্শ স্টেট টু স্টেট রিলেশন, আমরা বিশ্বাস করি যে যে কোনো রাষ্ট্রের সম্পর্ক নির্ভর করবে স্টেট টু স্টেট, পিপল টু পিপল। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে একজন ব্যক্তি, একটি গোষ্ঠী, একটি দল, তাদের নির্ভরতা, তাদের সম্পর্কের ভিত্তি। আমার কাছে অবাক লাগে যে ভারতের ম্যাচিউর ডেমোক্রেসি ওয়েস্ট ব্লকের লোকেরা কিভাবে এটা শেষ করে দিচ্ছে। এটা আমি বুঝি যে ফ্যাসিবাদের জন্মদাতা তারা যখন বলো চলতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, নানা ধরনের রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলে, তখন আমাদেরকে অবশ্যই কষ্ট পেতে হয়। আমি একজন রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে সবসময় বলেছি, সাজেশন দিয়েছিলাম যে তারা যেন রাজনৈতিক দল না করে, রাজনৈতিক দল না করে প্রেসার গ্রুপ হিসেবে থাকুক, ভবিষ্যতে জাতি তাদের হয়তো মূল্যায়ন করবে। তো মুখে এক বুকে এক, এই সমস্যাটি আমাদের সকলের মধ্যেই আছে। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় যে অনিশ্চয়তা বিরাজ করছে এখন, সেই অনিশ্চয়তা শুধুমাত্র গণতন্ত্র এবং শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমে পরিসমাপ্তি করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান স্যার, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আমাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য যে স্যার আমন্ত্রণ জানাচ্ছেন, এই জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিজ্ঞ সম্মানিত অতিথিবৃন্দ সেই জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলে গেছেন, আমরা শুনেছি, আমরা আরো বিশদভাবে আলোচনা শুনবো। যে জুলাইয়ের যে বিপ্লব, গত 15 বছরে যেই গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র হয়েছিল, কেউ কথা বলার অধিকার ছিল না কারো। আমরা কখনো 3 জনে একসাথে মিলে কথা বলতে পারি নাই। আজকে আমরা স্বাধীন কথা বলতে পেরেছি। আজকে যারা জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, সেই বুদ্ধ সহ অসংখ্য ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গত 21শে জুলাই যে স্টোন স্কুলের উপরে যে হেলিকপ্টার ছুঁড়ে পড়েছে, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এটা আসলে অনেক বিধায়ক, এটা ভুলতে পারি না যে 21 তারিখে যে ঘটনাটা হয়েছিল। আজকে সেই সবচেয়ে সম্মানিত যিনি বিএনপিতে মেধাবী রাজনীতিবিদদের
যে প্রচলন, মেধাবী রাজনীতিবিদদের স্থান করার জন্য তিনি সচেষ্ট থাকেন সবসময়, আমাদের স্যার ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার সহ আরো অনেক গুণীজন উপস্থিত আছেন। সময় সংক্ষিপ্ত এই জন্য সবার পরিচয় বলতে চাচ্ছি না। আজকে জুলাই গণ অভ্যুত্থান যে বার্তা দিয়ে গেল, আসলে জুলাই অভ্যুত্থান কি বার্তা দিয়ে চলে গেল? জুলাই অভ্যুত্থান তো বার্তা দিয়ে থাকার কথা এই দেশে, এই বার্তা তো আমাদের লালন করার কথা, কিন্তু জুলাই অভ্যুত্থান বার্তা দিয়ে চলে গেল মনে হচ্ছে, এরকম বর্তমান দেশের যে পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিল, বলা হয় থাকে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের সাথে দেশের আপামর জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, তাদের জীবন দিয়েছে, আন্দোলনকে সফল করেছে। দীর্ঘ 16 বছরের যে ক্ষোভ মানুষের ভিতরে ছিল, সেই পুঞ্জীবিত ক্ষোভকে মানুষ বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং অভ্যুত্থানের মাধ্যমে সেই 16 বছরের জগদ্দল পাথরের মতো চিপে থাকা জাতির উপরে যে স্বৈর শাসক, সেই স্বৈর শাসককে বিতাড়িত করেছে। আমাদের ইতিপূর্বের আলোচক স্যার একটা কথা বলেছেন, আসলে আমার ওনার সাথে এই কথার সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার ধারণা ছিল যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ছাত্র নেতারা, তারা এই দেশে একটা প্রেসার গ্রুপ হিসাবে থাকবে, তাহলে জাতি উন্নতি লাভ করবে, জাতির লাভ হইত, এই দেশের পরিবর্তন হইত। আমরা যেটা আশা করেছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল ভয়ে ভীত থাকতো, যে কোনো মুহূর্তে যে বার্তার কথা বলতেছে এই বার্তা নিয়ে সবাই আতঙ্কিত থাকতো যে কোনো মুহূর্তে আমাদের অন্যায়ের প্রতিবাদ হবে। রাজনীতি করতে গিয়ে, দেশ চালাতে গিয়ে কেউ অন্যায় করার চিন্তা থেকে দূরে থাকতে বাধ্য হতো। কিন্তু আমাদের জাতির জন্য দুর্ভাগ্য আসলে যে আমাদের যারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার, আজকে যারা জুলাই অভ্যুত্থানের সমস্ত কৃত্যকে ছিনতাই করতে চাচ্ছে, তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করলো। কিছুদিন আগে একজন সাবেক সচিব একটা কথা বলেছেন, আমার কাছে খুব পছন্দ হয়েছে ওই কথাটা, যে বাংলাদেশে এনসিপির বৈরামকা হচ্ছে প্রফেসর ইউনূস। এনসিপির বৈরামকা, বাচ্চাদেরকে লালন পালন করার জন্য উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছে। জাতি তো এটা আশা করে নাই। এই জাতির প্রত্যাশা ছিল, যে ওয়াদা নিয়ে উনি সরকারে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই ওয়াদা মোতাবেক বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দেবে। যে আন্দোলন দীর্ঘ 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশের মানুষ করেছে। ধন্যবাদ। সম্মানীয় সুধী, আপনারা উপভোগ করছেন মুক্ত চিন্তা বাংলাদেশ আয়োজিত আজকের সেমিনার, জুলাই গণ অভ্যুত্থান যে বার্তা দিয়ে গেল। কি বার্তা দিয়ে গেল সেটি নিশ্চয়ই আপনারা শুনবেন, জানবেন। আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সভাপতিত্ব করছেন মুক্ত চিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাশেম হায়দার, মঞ্চে আছেন অতিথিবৃন্দ। আমরা পর্যায়ক্রমে সবার সাথে পরিচয় করিয়ে দেব। এই উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন ডক্টর দৌলতুল নাহার খানম। তিনি একজন সাবেক ব্যাংকার এবং আজকের জুলাই গণঅভ্যুত্থান যে বার্তা দিয়ে গেল নিয়ে আলোচনা সভার সম্মানিত সভাপতি বড় ভাই আবুল কাশেম হায়দার, উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সম্মানিত সুধীমণ্ডলী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি কিছু বলার জন্য খুব প্রস্তুত ছিলাম না, আসলে আসছিলাম আজকে শুনতে, কিন্তু শুনতেই বেশ ভালো লাগছিল। ইতিমধ্যে আমাদের প্রফেসর অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গিয়েছেন এবং একটু আগে একজন ভাই তার একটা সুন্দর বক্তব্য রেখে গিয়েছেন। আসলে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা কি হারিয়ে গেল? মানে বার্তা কোথায় গেল?
এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আজকে আপনার সবার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা ঘুরে বেড়াচ্ছে। আসলে জুলাই গণ অভ্যুত্থান যে স্পিড যে নিয়ে আগে ছিল, কিন্তু সেই বার্তাটা তো আসলে আমরা হারিয়ে ফেলতেছি। আসলে সেই বার্তাটা আমার মনে হয় আমরা অনেকগুলো হারিয়ে ফেলেছি ইতিমধ্যে। যাই হোক, এটাও বুঝতে পারছি না সে মানে আসলে সবাই সবার মতই আমাদের ক্ষেত্রে কাছে মনে হচ্ছে যে আমরা এই দেশটা যে অকাতরে রক্ত ঢেলে দিয়েছি, যে অপমান ছাত্র জনতা, সেটার পিছনে মনে হয় ক্ষমতাই আবার ঘুরে ঘুরে আসছে, আবার ঘুরে ঘুরে সেই ক্ষমতার আসনটাই আমাদের মাথায় করছে। কিন্তু আসলে তো আমরা এই বাংলাদেশ চাই না। এই বাংলাদেশ তো আমরা বিগত 50 বছর দেখেছি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53-54 বছর হয়ে গেল। আমরা কোথায় আছি জাতি হিসাবে, কোথায় আমাদের অবস্থান? এমন অবস্থান দাঁড়িয়েছে পৃথিবীতে, আগে যেখানে আমাদের মানে এক্সিট মানে এন্ট্রি ভিসা ছিল, সেখানে এখন ভিসা দিচ্ছে না। বাংলাদেশের পাসপোর্ট দেখলে ভয় পাচ্ছে। আমরা কোথায়? সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদের আগানো উচিত। বর্তমান যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে দাবি, সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটাকে যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আসে, যে দল মানে জনগণকে দাবি, যে দল জনগণের দাবি যে দল মানতে পারবে, যে দলকে জনগণ বিজয়ী করবে, সেই দলের শাসন করে একটা সুষ্ঠু গণতন্ত্রের মুক্ত, ফেসিবাদ মুক্ত, একনায়কতন্ত্র মুক্ত আমরা বাংলাদেশ দেখতে চাই। এবং আগামী দিনে আমাদের মুক্ত আয়োজিত আজকে এই সেমিনারের সম্মানিত সভাপতি ডক্টর আবুল কাশেম হায়দার, প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার সহ গুণীজন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবন্ধ উপস্থাপন দেখলাম, এরপরে আব্দুল লতিফ মাসুদ স্যার যে বক্তব্যগুলো রেখেছেন এবং আবার পূর্ববর্তী যারা বক্তব্য রেখেছেন, আমি অনেকের সাথেই একমত, কিছু অংশে দ্বিমত পোষণ করছি। এইভাবে প্রথমত যে আজকে যে শিরোনামটি, এই শিরোনামটি একটি রেটরিক হিসাবেই ব্যবহার হয়েছে বলে আমি বিশ্বাস করি। কারণ গেল শব্দটির মানে হচ্ছে যে আমরা একটা হারিয়ে ফেলেছি, যেটা ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। এই জ্ঞান শব্দটির মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা জাগরণ বা চৈতন্যের আসলে যে আবহ তৈরি করা প্রয়োজন, মুক্ত চিন্তা বাংলাদেশ সম্ভবত সেটাকে ইঙ্গিত করেছে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা বারবার একটি জায়গায় চলে আসছি যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে আমরা সরাসরি বিরোধিতা করছি, আবার কেউ আংশিকভাবে বিরোধিতা করছি। আমরা বলছি যে প্রেশার গ্রুপ থাকলে ভালো হয়। আমি এটিকে ডিনাই করছি না, তবে আমি ভিন্ন মত দেখছি ঠিক এইভাবে যে আমাদের রাজনৈতিক দলগুলো পুরনো বন্দোবস্তের মধ্যে থেকেই কেন আমরা চিন্তা করছি যে নতুন ভাবে ইয়াং জেনারেশনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, বরং আমাদের মধ্যে আত্মশুদ্ধিমূলক চিন্তা নিয়ে এসে যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, চেতনা ছিল, সেটাকে আমরা ধারণ করা প্রয়োজন বলে আমি মনে করি। তবেই দেশ তার সঠিক জায়গায় ফিরে আসবে। আরেকটি কথা স্পষ্ট করে আমি মনে করি এবং বিশ্বাস করি, সেটি হচ্ছে যে বাংলাদেশের 36শে জুলাই পরবর্তীতে একটা আওয়াজ উঠেছিল, এটিকে আমরা কি দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি কিনা। আমি খুব সংক্ষেপে এই বিষয়টা বলি। আমি এটা বিশ্বাস করি দ্বিতীয় স্বাধীনতা এই সেন্সে বৈদেশিক বা জিওপলিটিক্যালি আমরা কিন্তু বরাবরই অন্যদের দাসত্বের শিখলে বন্দী ছিলাম। সেই বন্দিত্ব থেকে মুক্ত করার জন্য আমাদের যে প্রয়াস ছিল, যে এখন প্রতিদিন ঢাকা সহ সারা দেশে মিছিল শুনি, দিল্লি, পিন্ডি, ওয়াশিংটন, লন্ডন, এগুলোর না ঢাকা, এইগুলোকে যখন খারিজ করে দেই, ঢাকাকে আমরা নিয়ে আসি, তার মানে ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের যে মধ্যে ছিল ঢাকাই হবে আমাদের সকল বন্দোবস্তের মূল কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুকে কিন্তু তারা আসলে ইঙ্গিত করে এই কথাটি বলছেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং এটাকে ডিনাই করার সরাসরি কোনো উপায় নেই। আরেকটি ছোট্ট কথা বলবো, তারপরে আমি শেষ করে দেবো। সেটি হচ্ছে জুলাইয়ের যে অভ্যুত্থানটি, এটি কেবলমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের জন্য হয়নি। এটি সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক এবং আমাদের দৈনন্দিন জীবনের যে বন্দোবস্ত ছিল, এটিকে অন্যরা কুড়ে করে খেয়েছে। সেই কুড়ে করে খাওয়া পচা আবর্জনা থেকে আমরা যাতে মাথা উঁচু করে, নিজের শির দাঁড়া উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, সেই সংকল্পের মধ্যে আমরা বলছি যে কি খুঁজছেন,
সেমিনারের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, জাতির শ্রদ্ধাভাজন ডক্টর মঈন খান স্যার, আমাদের আজকে বিশেষ অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়, আমার খুব কাছের একসাথে আমরা মানব সম্পদ পেশাজীবী করেছি মাননীয় উপাচার্য ইস্টার্ন ইউনিভার্সিটি ডক্টর ফরিদ সুবহানী স্যার এবং উপস্থিত আপনারা, আসসালামু আলাইকুম। আজকে সত্যি এই আমাদের যে শিরোনাম কি বার্তা দিয়ে গেল, আমার মনে হয় যে কি বার্তা দিয়ে গেল তা আমাদের এক ভাই বলেছেন যে এটাতেই মিন করে যে এটা যে বার্তা দিয়ে গেল সেটা কোথাও আমাদের মাঝে নেই। সত্যি কথা বলতে কি আমরা কি পেলাম এটা নিয়ে চিন্তা করা, বার্তা তো আমাদের ছিল যে 16 বছরের স্বৈর শাসকের পতন হবে, আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ এবং গণতান্ত্রিক একটা পদ্ধতিতে ফিরে আসবো। সেই বার্তার পরিবর্তে স্বৈর শাসক শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এটা ঠিক, কিন্তু আমরা যদি প্রশাসনে দেখি, পুলিশে দেখি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, শেখ হাসিনা সেই স্বৈর শাসকের সমস্ত প্রতীকও আমরা দেখতে পাই সেখানে আছে। আমাদের আজকে ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে আমাদের যে জাতীয় নেতা, আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের যে এখন বিএনপি, সেই বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাদের গণ অভ্যুত্থানের যে যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে তারা অপমান করে কথা বলছে। এই অপমান তো আমাদের আশা ছিল না, এই বার্তা তো আমাদের গণ অভ্যুত্থানে ছিল না। আমাদের একজন নারায়ণগঞ্জের, আমি তার নাম নিতেও লজ্জা করে, তার সাথে তুলনা করে এই ঔদ্ধত্য দেখানোর কথা তো আমাদের এই বার্তায় ছিল না। আমাদের যারা নাকি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল তাদের কথা লক্ষ লক্ষ লোক তারা একাত্তরে এসেছে, শিশু বার্তা তো আমাদের ছিল না, এইটা তো আমরা চাইনি। আজকে বিভিন্ন অজুহাতে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, সংস্কারের না প্রলম্বিত করার জন্য বার্তা তো আমাদের ছিল না। কাজে যে বার্তা ছিল সেই বার্তা এদের কথা না চলে আপনি জনগণের কথা শুনেন এবং এই বিএনপির সাথে আলোচনা করে, যারা জাতীয় দল আছে তাদের সাথে আলোচনা করে অবিলম্বে আমাদের নেতা তারেক রহমানের সাথে যে লন্ডনে আপনার আলোচনা হয়েছে, আপনি সেই আলোচনার মূল্য দেন, ফেব্রুয়ারির মধ্যে আপনি জাতীয় নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করেন। 17 বছর বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিতামূলক শাসনের জন্য প্রত্যেকটা নেতা কর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশের জনগণের পাশে থাকার সর্বোচ্চটুকু দিয়ে তাদের রাজপথে ছিল এবং এই আন্দোলন সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অজস্র নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা এবং জুলাই বিপ্লবে সকল শহীদ সহ যতজন শহীদ হয়েছেন এই স্বৈর শাসকের আমলে আমরা প্রত্যেকটা নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মুক্ত চিন্তা বাংলাদেশের সেমিনার থেকে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য আমরা একসাথে কাজ করি। আমাদের সকলের মাননীয় প্রধান অতিথি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল মঈন খান সাহেব এবং উপস্থিত সাংবাদিক এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকে যেই
স্লোগানের সংস্কৃতি তৈরি করেছে, যাদের নিয়ে আজকে আমি তো মনে করি যে 5ই আগস্টের এই জুলাই অভ্যুত্থানে আজকে যারা দাবিদার তারা কেউ এই জুলাই অভ্যুত্থানটাকে স্বীকার করেনি। এরা এই আন্দোলনের বিষয়টা তারা হাইজ্যাক করে নিয়ে গেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক মারা গেছে বলেন তো দেখি, আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক মারা গেছে তালিকা দেখান। কয়জন রিকশাওয়ালা মারা গেছে, কয়জন শ্রমিক মারা গেছে, হিসাব দিয়েছেন আপনারা? এখনো আপনারা সেই হিসাব দেন নাই। এই জুলাই অভ্যুত্থানের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, এটা সুবিধা ভোগকারী আপনারা। তাই যদি হতো, আজকে বাংলাদেশের রাজনীতির যে কালচার তৈরি করছেন আপনারা আজকে গালাগালি, অপমান, এগুলোই আপনাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আজকে আপনারা ডোনেশন নিচ্ছেন ওপেন গাড়িতে বসে, কিসের আলামত এগুলো? এই জুলাই অভ্যুত্থানীরা কোথায় এমন সাহস পায় যে বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে? স্বাধীনতা মানুষের একবারই আসে। একজন শিক্ষক বলেছেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা, তার এই মতামতের সাথেও আমি একমত নই। স্বাধীনতা একবারই এসেছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। জন্ম যে স্বীকার করে না সে হলো জারদ সন্তান। সুতরাং তাদেরকে এই নামে আখ্যায়িত করার প্রয়োজন। সাহস কোথা পায় জিয়াউর রহমানের মতো বিশ্ববরেণ্য নেতার ছবি পদপৃষ্ট করার? কে তোমরা? হরিদাস পাল। তোমরা হরিদাস পাল ক্ষমতায় থাকবা, আমার রাজনৈতিক দল করবা। আওয়ামী লীগ আর তোমাদের মধ্যে কোন তফাৎ নাই। আওয়ামী লীগ বলেছিল বেশি উন্নয়ন কম গণতন্ত্র। আজকে তোমরা যারা সন্ত্ররা বলছো যে আগে সংস্কার পরে নির্বাচন। নির্বাচনের দাবিতে 16-17 বছর এই দেশের মানুষ আন্দোলন করেছে। আজকে সেটা ছিল অন্যতম দাবি। সেই দাবির ন্যায্যতা আছে। এই কারণে ন্যায্যতা, একটি সরকারকে জনগণ 5 বছরের জন্য ভোট দিয়ে নির্বাচন করবে। সেই সরকার যদি খারাপ কাজ করে তার পরবর্তী 5 বছর এই জনগণই সেই সরকারকে পরিবর্তন করবে। এটাই গণতান্ত্রিক ধারা, এটাই গণতান্ত্রিক নিয়ম। আজকে তোমরা নির্বাচনে আজকে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য, বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে তোমরা পিয়ার পদ্ধতির কথা বলছো। হোয়াট ইজ পিয়ার পদ্ধতি? আমার কোন জনপ্রতিনিধি নির্দিষ্ট থাকবে না। ভোটের রেশিওতে যে বেটা মেম্বার হইতে পারবে না সেও পার্লামেন্টে একটা আসন পেতে পারে এই রেশিওর মাধ্যমে। এই প্রস্তাব বাংলাদেশের মানুষ মানে না। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, বিএনপির স্থায়ী কমিটির নেতা আছেন, যে পার্টির নিবন্ধন নাই সে কিভাবে উপদেষ্টার সাথে বৈঠক করে? সেই বৈঠকে কেন বিএনপি যাবে? এনসিপির কি কোনো নিবন্ধন আছে? বলেন আপনারা। তাহলে সে কিভাবে এই আলোচনার একটা অংশ হতে পারে? কেন বিএনপির নেতারা সেখানে অংশগ্রহণ করবে? আমি তো মনে করি এগুলো সবকিছু হচ্ছে আমাদের বিদেশি বেনিয়াদের চক্রান্ত। এই দেশটাকে অরাজকতার মধ্যে ঠেলে দিতে পারলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। লাভবান হবে আওয়ামী লীগ। ভারত তার দোসর, এরা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের দোসর। আপনারা দেখেন, ধর্ম নিয়ে রাজনীতি করে একটা দল 86 নির্বাচনে আওয়ামী লীগের সাথে একসাথে এরশাদের পক্ষে নির্বাচন করছে। গোলাম আজম কোরআন শরীফ উপহার দিয়ে শেখ হাসিনাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দিয়েছে। বিএনপির মন্ত্রিসভায় ছিল। ওনারা এখন ভালো হয়ে গেছেন, ওনারা ধোঁয়ায় তুলসী পাতা হয়ে গেছেন, ওনারাই চক্রান্তের মূল নায়ক। আজকে এই দেশটাকে ধ্বংস করার জন্য সংবিধান ছুঁড়ে দেওয়ার কথা, আজকে স্বাধীনতাকে বিশ্বাস না করার কথা এই এনসিপির মাধ্যমে এই জামাতিরা বলাচ্ছে। সুতরাং তাদের পক্ষে সতর্ক থাকবেন। আমি শেষ মুহূর্তে এই জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মাইলস্টোনে নিহত হয়েছে, আপনারা জানেন মাহিরিন চৌধুরী নামে এক শিক্ষিকা নিহত হয়েছে। তার যে বিরল
আত্মত্যাগ সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তচিন্তা বাংলাদেশ জিন্দাবাদ। ভালো হয়ে উঠে সম্ভবত আমাদের দেশও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানীয় সুধী, এবারে বক্তব্য রাখবেন মুক্তচিন্তা বাংলাদেশের ময়মনসিংহ জেলা আহ্বায়ক অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিকবৃন্দ, আমার সংক্ষিপ্ত বক্তব্যে যে বার্তা বহন করে জুলাই অভ্যুত্থানের সহজ সরল কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করব। তার পূর্বে আমি জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এতক্ষণ যে জ্ঞানগর্ব বক্তব্য শুনেছি, আমার বক্তব্যগুলো একটু পাংশে হতে পারে বা একটু পয়েন্ট আমি যা শুনতে। একটি সরকার যতই স্বৈরাচারী হোক, অত্যাচারী হোক, কিংবা তারা টিকে থাকার জন্য যত বন্দোবস্তই করুক না কেন, এক সময় তাদের চলে যেতেই হবে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার চলে গেছে, আসলে এই ইতিহাসকেই তারা বহন করে। আরেকটি পয়েন্ট আমি বলতে চাই, সাবেক জাসাস সভাপতি রেজা আবদুল্লাহ চৌধুরী, সম্ভবত আপনারা সবাই চেনেন তাকে, আসছেন রেজা আবদুল্লাহ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তচিন্তা বাংলাদেশ আয়োজিত আজকের সেমিনারের জনাব সভাপতি, বিশিষ্ট শিল্পনুরাগী, সাহিত্যিক, সমাজসেবক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম হায়দার, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক শিক্ষক এবং আমাদের রাজনীতির দিক নির্দেশনা দেওয়ার যিনি দায়িত্ব নিয়েছেন সেটা ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত শ্রদ্ধা আলোচকবৃন্দ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে 1981 সালের প্রেসিডেন্ট জিয়ার একটি ঘটনা বলতে চাচ্ছি। 1981 সালের 18, 19 এবং 20 জানুয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মেধাবী ছেলে মেয়েদেরকে নিয়ে গভীর সমুদ্রে হিজবুল বাহর সফরে গিয়েছিলেন। তিনি জাহাজের ডেকে ছেলে মেয়েদেরকে ডেকে বললেন, তোমার বাংলাদেশের মেধাবী ছেলে মেয়েরা, তোমাদের কাছে বাংলাদেশ তুলে দেওয়ার জন্য আমি এসেছি। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যাতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি, বিজয়ের যে আনন্দ আমরা ছিনিয়ে এনেছি, লাল সূর্য ছিনিয়ে এনেছি, সেটা রক্ষার দায়িত্ব তোমাদের। তারপর একটি পরে আমাদেরকে বললেন, ওই যে আলমপট্টিতে দেখা যায় ওটা দক্ষিণ তালপট্টি, ওই দক্ষিণ তালপট্টি এখন ভারতের পতাকা উঠছে। দক্ষিণ তালপট্টি সহ বাংলাদেশের সীমানায় এই জনরাশিতে প্রায় 50,000 বর্গ মাইলের নতুন এক বাংলাদেশ জাগবে। সেই বাংলাদেশের ভিতরে রয়েছে আমাদের তেল এবং গ্যাস সম্পদ। আধিপত্যবাদী শক্তিরা আমাদের তেল এবং গ্যাস সম্পদকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্যই বারবার আমাদের রাষ্ট্রের উপর, আমাদের জনগণের উপর, আমাদের মানুষের উপর তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। বিভিন্নভাবে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তারা বাংলাদেশকে একটা বাজারে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে করিডোর নামে বিভিন্নভাবে বাংলাদেশের সীমান্ত দখল করতে চায়। বাংলাদেশকে এই নিয়ন্ত্রণের অধিকার থেকে তোমাদেরকে বাঁচাতে হবে। জিয়াউর রহমান 81 সালে যে কথাগুলো বলেছিলেন, যে তোমরা পাহাড় দেখেছো, সমতল দেখেছো, কিন্তু গভীর সমুদ্রের যে নীলাভূমি তোমাদের রয়েছে এ তোমরা দেখো নাই। বিশাল সম্পদ বাংলাদেশে,
অর্থনৈতিক অঞ্চলকে তোমাদেরকে গ্রহণ করতে হবে। 1971 সালে সেই কথাগুলো আজও আমাদের কানে বাজে। এই কারণে বাজে, যখন জুলাই বিপ্লবের কথা দেখি, যখন আন্দোলনের জন্য এই দেশের ছেলেমেয়েরা রাস্তায় অকাতরে জীবন দিল, তাদের কোনো চাহিদা ছিল না। তারা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 15-16 বছরের একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছিল, ভারতের দিল্লির আশীর্বাদে সেই মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। বিএনপি সকল রাজনৈতিক দলের উপর অত্যাচার করা হয়েছিল, আয়নাঘর করা হয়েছিল। 1/11 মধ্য দিয়ে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। এবং 1/11 যখন হয়, তখন তারেক রহমানকে যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্বাচনের ফলস্বরূপ তাকে বিদেশে চিকিৎসা করতে হচ্ছে। তার ছোট ভাই আরাফাত রহমানকে নির্যাতন করা হয়েছিল, এমন নির্যাতন করা হয়েছিল যে পরবর্তী পর্যায়ে বাচ্চা ছেলেটিকে মৃত্যুবরণ করতে হয়েছে। বেগম জিয়াকে মিথ্যা মামলায় বছর পর বছর আটকে রাখা হয়েছিল। বিএনপির এমন কোন নেতা কর্মী ছিল না যাদের উপর মামলা ছিল না, মোকদ্দমা ছিল না, জেল ছিল না, জুলুম ছিল না। যেখানে এই সরকারের অবস্থান ছিল, সেখানে বিএনপির প্রতিবাদ করেছে। সারা বাংলাদেশে আমরা যখন দেখেছি যে আমাদের বাগেরহাটে মিটিং হচ্ছে বা খুলনায় মিটিং হচ্ছে, নদী সাথে আমাদের কর্মীরা সেখানে যাচ্ছে। 3 দিন আগে গোপন একটা সংগঠনের মতো, নকশাল সংগঠনের মতন আমাদের কর্মীরা, নেতা কর্মীরা সেখানে কাজ করেছে। এইভাবে বিএনপির অবস্থা হয়েছিল। সারা বাংলাদেশে কোথাও বিএনপির নাম নেওয়ার অবস্থা করার জন্যই তাকে আঘাত করা হতো। যেখানে বিএনপি সেখানে আঘাত। জামাতের সঙ্গে কথা বলেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নেতাদেরকে একের পর এক মিথ্যা মামলা হোক, যে মামলায় হোক, তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে। এক একটা নেতাকে একটা ফাঁসি দিয়েছে, 1 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এইভাবে জামাতকে ধ্বংস করা হয়েছিল, জাতীয়বাদী শক্তিগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। এই জাতীয়বাদী শক্তি, ইসলামিক শক্তি সকলে মিলে, ছাত্ররা জনতা মিলে আজকে আন্দোলন হয়েছে। এবং আমাদের নেতা বর্তমান তারেক রহমান সাহেব লন্ডনে বসে বিএনপিকে অর্গানাইজ করেছেন, দৃঢ় হাতে বিএনপিকে অর্গানাইজ করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আন্দোলনে যারা অংশগ্রহণ করে ছাত্ররা, তারাও সামনের কাতারে এসেছিলেন। একটা টিম হিসেবে কাজ করে সবাই। 11 জন একটা ফুটবল টিমে ম্যারাডোনা গোল দেয় অথবা মেসি গোল দেয়, সেটা বিষয় না। বিষয় হলো আন্দোলনটা কি জন্য হয়েছে। এই আন্দোলন আমরা 15-16 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে পারে নাই। এই ইয়াং জেনারেশন যারা আছে, তারা কেউ ভোটের কথা চিন্তা করতে পারে নাই। এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই রক্ত দিয়েছে দেশের মানুষ। অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করে রক্ত দিয়েছে। আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আমরা মনে করি জিয়া রহমানের সেই স্বপ্ন ছিল, যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন করতে হবে। আসেন 21 সালে জিয়া রহমান যে স্বপ্ন, যে দায়িত্ব এই জেনারেশনের কাছে দিয়ে গেছেন, আমরা সম্মিলিতভাবে বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করেই আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করব। আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। রহমানকে নিয়ে একটি কবিতা লিখেছেন কবি আল মাহমুদ। কবিতাটির নাম হলো ডানাওয়ালা মানুষ। তিনি লিখছেন কবিতার একটি অংশে, গভীর রাতে মাস্তুলের পাশে দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট। আমি বললাম, প্রেসিডেন্ট আপনার কি ঘুম পায় না? আপনি ঘুমান না? কি খুঁজছেন আপনি? তিনি বললেন, আমি বঙ্গোপসাগরের ঢেউয়ের নিচে তেলের শিরা খুঁজছি। দেখো, যতদূর চোখ যায় ততদূর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমান সেই স্বপ্ন দেখেছিলেন। বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, কলামিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী কবি ডক্টর মাহবুব হাসানকে। আসছেন কবি ডক্টর মাহবুব হাসান। আপনাদেরও আমার আমি কয়েকটা কথা মাত্র বলবো, যাতে মনে হবে যে আমি এটা কোনো রাজনৈতিক দলের সভা নয়, এটা একটা সেমিনার, মত আদান প্রদানের জায়গা। কেন ৩৬শে জুলাই? আপনারা কি এই কথাটা কখনো ভেবে দেখেছেন? আগস্টের 5 তারিখে কেন ৩৬শে জুলাই জিরা কেন ৩৬শে জুলাই নাম দিল? আপনারা কি একবার ভেবে দেখেছেন? চিন্তার ক্ষেত্রে যে বিপ্লব ঘটে যাচ্ছে, চিন্তার ক্ষেত্রে যে বিপ্লব ঘটে গেছে, এই ৩৬শে জুলাই হলো তারই প্রতীক। এই জন্য এটা নতুন স্বাধীনতা, অবশ্যই সুন্দর হবে।
আমাদের মনে রাখতে হবে যে আমরা ভূ রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছি 1971 সনে। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সেই যুদ্ধের একজন সৈনিক হিসেবে আমি গর্ববোধ করি, কিন্তু আমি তো বুক পেতে দিতে পারিনি 36শে জুলাই। অথচ এই 36শে জুলাই এমন একটি ব্যারিয়ার, এমন একটি ঔপনিবেশিক বাধা অতিক্রম করেছে তারা, আমার একটি চিন্তার ক্ষেত্রকে ভেঙে চুরমার করে দিয়েছে, যেটা আমরা কখনোই কল্পনা করি না। আপনারা অনেক কিছু আশা করেন, এই যারা এই গণ অভ্যুত্থান ঘটালো তাদের কাছে অভ্যুত্থানের ফল আপনারা আশা করেন, কিন্তু এটা ভেবে দেখেন না যে 17 বছর 16 বছর 17 বছর ধরে যে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা লুটপাট করে দেশটাকে শূন্য করে গেছে, সেই জায়গায় এই নতুনেরা কি করে নিজেদেরকে আরো উঁচুতে নিয়ে যাবে। জনগণের যে বোধ এবং তাদের যে আকাঙ্ক্ষা, যাকে আমরা জন আকাঙ্ক্ষা বলি, সেই জন আকাঙ্ক্ষা কেন? কারণ জিয়াই প্রথম ওই ঔপনিবেশিক টানেল থেকে ভেঙে বেরিয়ে এসেছিলেন এক রক্তাক্ত বিপ্লবের বীর হিসেবে, এবং মানুষের হাতে তাদের আকাঙ্ক্ষার যে গণতন্ত্র সেটা তিনি উপহার দিয়েছিলেন। এবং তার পত্নী বেগম খালেদা জিয়া আরেক মহান নেত্রী, তিনি সেই গণতন্ত্রকে নতুন করে মুক্তি দিয়েছিলেন, কিন্তু আমরা রাখতে পারি না। কারণ আমরা বস্তা পচা ধ্যান এবং ধারণার বাইরে কোনো কিছুই চিন্তা করি না, করতে পারি না। আমাদের চৈতন্যকে সাংস্কৃতিকভাবে নতুন বিপ্লবের জন্য তৈরি করতে হবে, এর বাইরে কোনোদিনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডক্টর মাহবুব হাসান। This is a new happening actually for us to talk about July Obbodhan je Barta diye gelo. I was sitting last 30 minutes and I am trying to understand the image and the other speakers' speech, the way they are portrayed the July. I am a little bit different what I thought. Last 28 years I am living in Singapore and I just recently came back in Bangladesh because I cannot come last 5 years due to fascist regime. Okay? They obstacle me. They put me in somewhere I cannot come. Anyway, that's the different story. To my opinion, আমার যে অনুভূতি জুলাই অভ্যুত্থান, that is totally is mine. I'm sorry, maybe it is not been with us by others. Actually, the July, this is the breakthrough of the fascist Hasina. We have been tried so many ways, political parties, social activities, and other way. We try to actually destroy the Hasina regime, but unfortunately we can't. This is the new opportunity. যে ছাত্ররা একটা স্ফুলিঙ্গের মতো, একটা নতুন বাজ পাখির মতো, আবাবিল পাখিদের মতো হঠাৎ করে একটা নতুন প্রেক্ষাপট তৈরি করে জাতির সামনে আসার আলো নিয়েছে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত বাংলার মানুষ এক ডাকে নেমে এসেছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং তার পতন ঘটেছে। তারা পলায়ন করতে বাধ্য হয়েছে, দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। That is the lesson that জনগণ যদি জেগে ওঠে, জনগণ যদি একবারে জেগে ওঠে, কোন শক্তি কোথাও টিকতে পারে না। That is the first lesson, that is the first বার্তা in July অভ্যুত্থান। Number 2, আমরা যেটা মনে করি যে this is the new opportunity to create the Bangladesh. This is the new opportunity to uphold the Bangladesh in a right direction. Why and how? We have to remember 180 million people in Bangladesh. The half of the population is the 90 million people is the below 37 years old. Please don't forget their attitude. Don't forget their identity. Don't forget their thinking. Don't forget their dream, what they want actually. Our political parties,
regardless their political identity, either BNP, Jamaat, whatever, XYZ, they have to understand the feelings of the Gen Z. Those are the 90 million people out of 180 million. They are the below 37 years old. They are the power of the youth. They are the power of the new revolution. They are the power of the new generation. They are the power of the Gen Z. And they will create Bangladesh in the coming 20 years. Those wanted to come back to the power, those are wanted to run the country in the next 5 years, they have to listen very carefully from them. For the sake of the political reason, don't try to avoid them. Don't try to criticize them. Don't try to destroy them. Don't try to kill them. Or don't try to do in some other way by the name. Don't do. Just try to listen. This is the second lesson is the July. You have to listen from them. Number 3. This is last 54 years. We have been happy, is it? No, not at all. In the same way, the Malaysia, Singapore, Korea and Hong Kong, this is the same time they have got the independence. They have got the freedom. But remember what they have been reached? Last 28 years I'm in Singapore. In my practical experience, I can tell you, the 1971, what was the GDP is Malaysia, Singapore, Hong Kong and Korea is the below us. Okay? And then up to 1981 when President Ziaur Rahman took over the power. Okay? Always it was in right direction. But later on, what happened? They have been rich. They are the lion of the Asia. They are the 4 lion of the Asia. Hong Kong, Singapore, Korea and Singapore. Okay? And they have been rich. One of the best country in the world in terms of society, in terms of sovereignty, in terms of economic, in terms of law and order is the Singapore. Is the 5 peaceful country in the world. What is the Singapore? How they did it? And Malaysia is the much more better. Korea and Hong Kong also been progressing in the right direction. But we cannot because of our political failure. We have to remember. We have to understand. So political party last 54 years আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কেন? দুর্নীতিমুক্ত সমাজ ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা আমাদের করতে হবে। যদি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা না করতে পারি, we have been no matter সুপারম্যানকেও ক্ষমতায় বসিয়ে দিলে ইটস নট পসিবল। কাজে আমাদের দুর্নীতিমুক্ত একটি প্রশাসন, দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে করতে হবে। $234 billion বিল পাচার হয়েছে। Can you remember last 16 years during Hasina regime? 28 লক্ষ কোটি টাকা আমাদের 1.5 কোটি থেকে 2 কোটি প্রবাসী বাংলাদেশী যারা রেমিটেন্স পাঠিয়েছে $254 billion, almost 20 billion less. হাসিনা সরকারের আমলা, সামরিক, বেসামরিক, রাজনীতিবিদরা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আর আমাদের রক্ত ঘাম করা শ্রমিকরা, আমাদের ছেলেমেয়েরা তারা পাঠিয়েছে অলমোস্ট একই টাকা। ক্যান ইউ ইমাজিন কোন কান্ট্রিতে আমরা বাস করেছিলাম? সেই দুর্নীতি বন্ধ করতে হবে। সেই আমলাতান্ত্রিক দুর্নীতি, সামরিক বেসামরিক দুর্নীতি, সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে। দ্যাট উইল বি দ্য অ্যানাদার মেসেজ ইন জুলাই। And second thing and finally, ফ্যাসিস্ট মুক্ত সমাজ, ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র ব্যবস্থা। কোন ফ্যাসিস্ট যেন আর তৈরি না হতে পারে বাংলাদেশে হাসিনার মতো। We have to make sure our system, our constitution, our everything, we have to create in such a way that no fascist will come back in Bangladesh. রাজনৈতিক যে দলমত থাকবে, মতপথ থাকবে, বাট আমাদেরকে দেশের সাথে, জনগণের সাথে, সমাজের সাথে, আগামীর উন্নয়নের সাথে, নতুন প্রজন্মের সাথে, নতুন বাংলাদেশের সাথে, বিশ্ব রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে আমাদের দেশকে 1 নম্বর দেশে, সর্বশ্রেষ্ঠ দেশে, প্রিয় মাতৃভূমিকে যদি আপনি পুনরায় উজ্জীবিত করতে চান, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। I hope we all agree on that. Thank you so much. আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম হায়দার, সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, সম্মানিত আলোচকবৃন্দ, আমার সঙ্গে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম।
আমি একজন শিক্ষাবিদ, আমি সেমিনার মনে করে দু একটা কথা বলতে আসছি। জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে 2024, তখনও জুলাই ছিল, 2025-এ আমরা জুলাই আছি। এক বছরের মধ্যে কি পার্থক্য হলো? অনেক পার্থক্য হয়ে গিয়েছে। জুলাই 24-এর যে ঐক্য ছিল, জুলাই 25-এর সে ঐক্য নাই। তাহলে আমাদের এক নম্বর শিক্ষা হলো ঐক্য বিনষ্টের যে কারণগুলো সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আপনারা লিখে রাখুন, যদি এই অনৈক্য চলতে থাকে জুলাই 26-এ 27-এ দেখবেন আবার ফেস্টিভ্যালের জন্ম হবে। আমি বলে দিচ্ছি, অনৈক্য করা যাবে না, অনৈক্যের রাজনীতি করা যাবে না। আমরা বহির্বিশ্বে দেখেছি। আজকে এই যে কিছুক্ষণ আগে শাহমাখদুম ইউনিভার্সিটির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে বলে গেলেন, সিঙ্গাপুরের কথা বললেন, মালয়েশিয়ার কথা বললেন। আমি তো বিশ্বাস করি বর্তমান রাজনীতিবিদদেরকে অঙ্গীকার করতে হবে আগামী 5 বছর 10 বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে হবে। এই যদি হয় রাজনৈতিক প্রতিজ্ঞা, তাহলে আসলে এই বিপ্লব সম্ভব। না হলে আমরা যুগ যুগান্তরে দেখা যাবে ফ্যাসিজমের জন্ম হবে, স্বৈরাচারের জন্ম হবে, বাকশালের জন্ম হবে, আর শুধু আমাদের দেশের প্রজন্ম থেকে প্রজন্মরা রক্ত দিয়ে যাবে। আমরা শুধু বড় বড় কথা বলবো। আজকে দেখুন, খারাপ লাগে, জুলাইয়ে অনৈক্য হয়েছে কিসের জন্য? আচ্ছা, তখন তো আমরা মাস্টার মাইন্ডের কথা শুনি নাই। এখন কেন এসে অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড? জুলাইয়ের মধ্যে দুইটা পার্থক্য ছিল। কি? এক হলো ফেসিবাদের পক্ষে, আরেকটা সারা বাংলাদেশ। এর মধ্যে কোনো মাস্টার মাইন্ড ছিল না, সবাই মিলে আন্দোলন করেছে। শুধু জুলাইকে 1 মাস হিসেবে দেখলে হবে না, এটা দীর্ঘ 17 বছরের আন্দোলন ছিল। কাজে এই 17 বছরের একুমুলেটেড গ্রিভেন্সের প্রতিফলন হলো শেখ হাসিনা সরকারের পতন। আজকে যারা এখানে রাজনীতিবিদ আছেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, শিক্ষাবিদ হিসেবে একটা রিকোয়েস্ট। বিশ্বের বিভিন্ন ইতিহাস আমরা যদি দেখি, তাহলে দেখি যে 16-17 বছর পরে অনেকেই ক্ষমতায় এসেছে। যেমন ইউকে লেবার পার্টি টনি ব্লেয়ারের নেতৃত্বে 1997 সালে তারা যখন বুঝতে পারলো যে তারা ক্ষমতায় যাবে দীর্ঘ 18 বছর পরে, তখনই কিন্তু টনি ব্লেয়ারের নেতৃত্বে যারা আগামী দিনে মন্ত্রী হবে, এমপি হবে, তাদের সবাইকে কাউকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে, কিছু কিছু ব্যক্তিদেরকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কিসের জন্য? কারণ তারা বুঝেছে যে আমরা আগামী দিনে ক্ষমতায় আসছি, সুতরাং আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমি যারা রাজনীতি করছেন আপনাদেরকে অনুরোধ করব, তাদেরকে তৈরি করতে হবে। জাতির প্রত্যাশা অনেক বেড়েছে, বর্তমান প্রজন্মকে রিড করতে হবে। তারা দুর্নীতি চায় না, এই প্রজন্ম দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। যদি তাই হয়, তাহলে যারা রাজনীতি করে নিজেরা টাকা ইনকামের চিন্তা করেন, এটা বাদ দিতে হবে। আমি রাজনীতি করে কি পাবো এই চিন্তা করা যাবে না। রাজনীতি করতে হবে আমি জাতিকে কি দিব, এই চিন্তা আমরা যদি করতে পারি, তাহলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ গতি পাবে এবং যে লক্ষ্যে, যে উদ্দেশ্যকে সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছিল সেটা সার্থক হবে। আমি সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা কাদা চোরাচুরি বন্ধ করি, আসুন আমরা ঐক্যের কথা বলি, আসুন আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলি। বর্তমানে যে স্লোগান হয়, একজন শিক্ষাবিদ হিসেবে আমার কাছে খারাপ লাগে। এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। আমরা কি শিক্ষা পাচ্ছি, জাতিকে আমরা কি শিক্ষা দিচ্ছি, আমাদের ছেলেরা কি শিখছে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে অন্ধভাবে যে কোনো মুখে কথা আসে, মুখে যা আসে তাই বললে আমাদেরকে চলবে না। আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্র এখনো আছে, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। সবগুলো মোকাবেলা এককভাবেই করা সম্ভব হবে না। এটা আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে, সংহতি থাকতে হবে। আমাদের সবার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন, এই দেশের উপর রহম করুন। এই দেশকে 1971 সালে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছিলাম, 2024 সালে আমরা পার্শ্ববর্তী ভারত থেকে মুক্ত হয়েছি।
এটা আমাদেরকে ধরে রাখতে হবে। আসুন আমরা একতার সাথে দেশের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম। বার্তা দিয়ে গেল শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, মুক্ত চিন্তা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আবুল কাশেম হায়দার ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সরাসরি অধ্যাপক, শিক্ষক, আমার সাবেক মন্ত্রী অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান স্যার, উপস্থিত আছেন বিদগ্ধ আলোচক বৃন্দ, একটু আগে যিনি কিনোট পেপার প্রেজেন্ট করলেন ডক্টর সিরাজুল ইসলাম ভুইয়া সহ সম্মানিত আলোচক বৃন্দ এবং সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে এখানে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন বলে। আলোচনার যে শিরোনাম বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য জুলাই বিপ্লব আমাদেরকে বার্তা দেয়। একটু আগে ইস্টার্ন ইউনিভার্সিটি উপাচার্য মহোদয় চমৎকার কথা বলে গেছেন। এই কথাগুলো আসলে মেসেজগুলো উনি দিয়ে গেছেন অনেকগুলোই। তার আগে শাহ মখদুম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মহোদয় অনেক কথা বলে গেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোন? আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম শহীদ হোসেন জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে। স্বাধীন বাংলাদেশের যে ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আশা করে আমরা শোষণমুক্ত সমাজ চাইনি বলে বৈষম্যহীন সমাজ চাই, এই দাবিতেই 71 সালে বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পাওয়ার কদিন পরেই স্বাধীনতা মসনদে বসলেন, কদিন পরেই সেই স্বাধীন দেশের নাগরিক উপরেই রক্ষী বাহিনীর অত্যাচার। কেন? কথা বলা যাবে না, কথা বলতে দেয়া যাবে না, কথা বললে সমস্যা হবে। গণতন্ত্রের ঝান্ডা তুলবো কিন্তু কথা বলা যাবে না। 52 সালে ভাষা আন্দোলনের কথা বলার জন্য আমরা ভাষা চেয়েছিলাম, 71 সালে কথা বন্ধ করার জন্য আমরা রক্ষী বাহিনী পেয়েছিলাম। রক্ষী বাহিনীর পরে সেখানে আমরা সেই 71 দেখলাম, 72 দেখলাম, 73 দেখলাম, 74 দেখলাম, সবই দেখলাম। 75-এ গিয়ে তার কিছুটা অবসান ঘটলো। যেমন কর্ম তেমন ফলের মাধ্যমে যদি আমরা ঘৃণা করি, এটা হত্যার রাজনীতি ঘটে গেল। তার পরবর্তীতে বাংলাদেশ নামক দেশটি থাকবে কিনা সেটা আমার ভাবনায় ছিল। 75 সালের 7ই নভেম্বর না করলে হয়তো বা বাংলাদেশ দেশটি থাকতো না। ভাষা গেল, কথা বলা বন্ধ হলো, ডেমোক্রেসি গেল, শেষ পর্যন্ত দেশটি না থাকার অবস্থায় চলে গেছিল। সেখান থেকে আল্লাহর মেহরবানিতে মুক্ত হলো। একটা দল যারা সেই 73 সালে অত্যাচারের মধ্যেও ব্যালট বাক্স ছিনতাই করেছিল, 96-এ ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতা এসেছিল, 2008 সালে মনিরুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, 14 সালে একেবারে 153-54টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিয়ে ক্ষমতায় গিয়েছিল, 18 সালে দিনের ভোট রাতে নিয়ে গেছিল এবং 24 সালে আমি এর দাবির মাধ্যমে ভাগাভাগি করেছিল। একটা দলের এতটা অধঃপতন হতে পারে যে তার দেশের জন্য তার কোনো ধরনের ডেমোক্রেসি দূরের কথা, কোনো ধরনের দরদ নাই, শুধুমাত্র নিজের খাওয়া, নিজের চাওয়া, নিজের পাওয়া, এটি ছিল তাদের দলের একবারে মূল উদ্দেশ্য। একটা মানুষ যখন অন্যায় ধরনের বিনোদনমূলক যারা প্রোগ্রামগুলো দেখে, তারা দেশ নিয়ে ভাবে আমরা জানতাম না, কিন্তু তারাও ঘুমন্ত শিশুরাও দেশ নিয়ে ভেবেছিল বলেই পরবর্তীতে একেবারে দুগ্ধ পশুর শিশু মায়ের কোলে আমরা দেখেছি রাস্তায় নেমে গেছে। এটা আসলে ওই দলের ব্যাপার না, এটা হচ্ছে আমরা হাসিনাকে ঘৃণা করি না, আমরা হাসিনার বাবা মাকে ঘৃণা করি না, আমরা তার কর্মকাণ্ড ঘৃণা করি।
জনগণ তার কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে, তাকে প্রত্যাখ্যান করেছে। ব্যক্তি হাসিনা কেউ না, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার ফ্যাসিজম, তার যে অপকর্ম, দুঃশাসন, টাকা পাচার, সেকেন্ড হোম তৈরি করা, এগুলো দেশটাকে কোনো ধরনের কোনো গুরুত্ব না দিয়ে জনগণকে মূল্যহীন ধরে তারা নিজের মতো করে তারা সাজাচ্ছিল, যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে, যাকে জনগণ তার ঘৃণা করেছে, যার কারণেই এই 18 কোটি জনগণ রাস্তায় নেমে গিয়েছিল। কেউ কি ভেবেছিল যে এই 75 বছরের পুরনো দলের নেত্রী বাংলাদেশে তার কোটি কোটি সমর্থকরা এইরকম বিপদে ফেলে রেখে তার বোনকে নিয়ে 4টা ব্যাগ নিয়ে পালিয়ে যাবে, তাও আধা ঘন্টার ব্যবধানে? কেউ ভাবে নাই। কারণ আমরা ভেবে গেছিলাম যে বোধহয় মৃত্যু পর্যন্ত থাকবে, আমৃত্যু তার এরকম থাকবে। কিন্তু আমরা বলি না যে আমরা ভাবি এক, আল্লাহ আল্লাহ ভাবে অন্য ভাবে, আর তার জন্যই আবাবিল পাখি নাম নেমে এসেছিল। এটা কিন্তু একেবারে স্থায়ীভাবে পার পাওয়া যায় না। তার মানে ন্যায় ন্যায়কে ন্যায় বলতেই হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। ন্যায়কে অন্যায় বলে বারবার মিথ্যা বলে সেই গোয়েবলসের থিওরি দিয়ে কিছুদিন টিকে থাকা যায়, কিন্তু আজীবন টিকে থাকা যায় না। হয়তো 1.5 যুগ টিকে থাকা গেছিল, বা 16 বছর টিকে থাকা যায়, 20 বছর টিকে থাকা যেতেও পারে। যে আমরা যে আন্দোলন করে কারণে রাস্তায় নেমেছিলাম, আমরা বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে আমরা রাস্তায় এই জীবন দিয়েছি। মানে কত 1400 বাংলাদেশের শুধু সন্তানরা, কিন্তু তাদের প্রতি মূল্য আমরা দেই নাই। তাদের রক্তের ঋণ বা রক্ত শুকাবার আগেই তাদের নামে শোনা যায় বাংলাদেশ থেকে টাকা পাচার, তাদের নামে শোনা যায় আবার নিজের স্বার্থকে মূল্য দেওয়া, গুরুত্ব দেওয়া। তার মানে আবারও সেই দৌরাত্ম্য, আবারও সেই দুঃশাসন, আবারও সেই কুশাসনের মানে মধ্যে আমরা ডুবে গেছি কিনা জানি না। যদি তাই হয় তাহলে ইতিহাস থেকে শিক্ষা আমরা বোধহয় কখনোই নিতে পারবো না। তবে ক্ষমাকেও ইতিহাস কখনো করবে না, কারণ শেখ হাসিনাকে ক্ষমা করে নাই। আগামী দিনে যদি এই একই অপকর্ম আমরা করে যাই, বা পরবর্তী সরকার যদি করে যায়, বা এই সরকার করে যায়, তাহলে হয়তো বা আবারও অভ্যুত্থান হবে না, বা ক্ষমা করবে ভাবার কারণ নাই। পছন্দ করে, ট্রান্সপারেন্সি পছন্দ করে, করতেই হবে, কারণ দ্যাটস ডেমোক্রেসি। জনগণ আব্রাহাম লিঙ্কনের কথা অনুযায়ী এইটাই ডেমোক্রেসি। যদি তাই না হয় তাহলে আগামী দিনে যিনি ক্ষমতা আসুক না কেন, সেই দুর্নীতি তো ছোটখাটো ব্যাপার। বাংলাদেশের টাকা যদি বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে এমন 3টা বাংলাদেশ হয়তো সিঙ্গাপুরের মতো জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু দুর্নীতিটা যখন স্থায়ী রূপ নেয়, কখন নেয়? যখন জবাবদিহিতা না থাকে। এই টাকাটা অনেক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যা তাদের অবদান স্বীকার করছি শ্রদ্ধার সাথে। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি। আর এরই মধ্যে বাংলাদেশে তিনি একজন শিল্পপতি। আমাদের সমাজের শিল্পপতিরা আমাদের সমাজ নিয়ে খুব ভাবেন না, শিল্প সাহিত্য নিয়ে ভাবেন না, সংস্কৃতি নিয়ে ভাবেন না। কিন্তু আবুল কাসেম হায়দার এমন একজন ব্যক্তি, তিনি সাংস্কৃতিক আন্দোলন নিয়ে ভাবেন, সাহিত্য আন্দোলন নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, দেশের তারুণ্য নিয়ে ভাবেন। একই সাথে তিনি সমাজসেবার একজন বিরল দৃষ্টান্ত রাখেন। আজকে এই আয়োজনের সভাপতি, মুক্ত চিন্তা বাংলাদেশের আহ্বায়ক, কেন্দ্রীয় আহ্বায়ক ডক্টর আবুল কাসেম হায়দার সভাপতির বক্তব্য রাখবেন। খুব সময় নেব না, সংক্ষেপে বলবো। আজকে মুক্ত চিন্তা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যে বার্তা নিয়ে গেল সেমিনার, আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান। তার পিছনে আগে কিছু না বলেই এই নামই যথেষ্ট। এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এফএ সুবাহানি, এবং শাহ মখদুম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল হক, এবং আমাদের প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় কবি মাহমুদ হাসান,
এবং আমাদের কেন্দ্রীয় সদস্য জান্নাতুল কবির খোকন সহ মুক্তচিন্তা বাংলাদেশের সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী ও সাংবাদিক বন্ধুগণ, আমি খুবই সংক্ষেপ করব। ডক্টর মঈন খান তার মূল বক্তব্য রাখবেন। আমাদের আজকে বাংলাদেশ একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, এই চারটি চ্যালেঞ্জের সম্মুখীন আমরা। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কি প্রয়োজন, এইটাই আমাদেরকে ভাবতে হবে। আজকে দেখেন দেশে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় নিয়ে পৌঁছেছে। ব্যাংকগুলোতে কোনো টাকা নাই, ব্যাংকগুলো কোনো বিনিয়োগ করতে পারে না। ইউনুস সাহেব বিদেশ থেকে আনে সেমিনার সিম্পোজিয়াম করেছেন, কিন্তু $1 বিনিয়োগ হয় নাই। কেন? এটা ভাবতে হবে। বেকার সমস্যা বাড়তেছে, বছরে 25 লক্ষ করে যুবক বেকার হচ্ছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, নতুন কোনো কর্মসংস্থান হচ্ছে না। কারণ কি? ভাবতে হবে। এর মূল পিছনে আমরা মনে করি সেটি হলো এই একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অভাবের কারণে আজকে দেশটা পিছনের দিকে যাচ্ছে। তাই আমি মনে করি অনতি বিলম্বে বর্তমান সরকারকে সুনির্দিষ্ট নির্বাচন তারিখ ঘোষণা করা উচিত এবং নির্বাচন প্রক্রিয়া শুরু করা উচিত। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করা উচিত। এটা হবে এই চারটি চ্যালেঞ্জের একমাত্র মহৌষধ আমি মনে করি। কাজে আজকের এই সভা থেকে আমরা দেশবাসীকে এই দাবির পিছনে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত দেশে বিনিয়োগ হবে না, বিদেশি বিনিয়োগ আসবে না, কর্মসংস্থান হবে না, বেকারত্ব দূর হবে না, অরাজকতা দূর হবে না, বিশৃঙ্খলা দূর হবে না। স্বৈরাচারী হাসিনা সরকারকে সমূলে উৎখাত করতে হলে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। আজকে 1 বছর উপর হয়ে গেল, দৃশ্যমান কোনো বিচার হয়নি, দৃশ্যমান স্বৈরাচার থেকে রিমুভ করা হয়নি। এখনো রাষ্ট্রপতি সুপ্রিম স্বৈরাচার এখনো বসে আছে। কাজে এই অবস্থায় দেশের যে রাজনৈতিক চ্যালেঞ্জ, এটা মোকাবেলার জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন। আমি সকলকে আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে আমাদের বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর আব্দুল মঈন খান। তখতে তখতে দুনিয়ায় আদি কম বক্তের মেলা, শক্তি মাতাল দত্তরা সেটা করে মাতলামি খেলা। ভয় করিও না হে মানবাত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে, পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে। প্রিয় বন্ধুরা, ডক্টর আব্দুল মঈন খান তিনি একজন আদর্শ রাজনীতিবিদ, একই সাথে তিনি একজন সাংস্কৃতিক বোদ্ধা, একজন সাহিত্য বোদ্ধা। আমি একজন কবিতা কর্মী হিসেবে সাক্ষী দিচ্ছি, তিনি একজন সাহিত্য এবং সাংস্কৃতিক বোদ্ধা। আমাদের সময় আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে এসেছি, বাংলাদেশে কিন্তু এই ধরনের অনুষ্ঠান অনেক হয়। আমি এই কারণে আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি জনাব আবুল কাশেম হাজারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে অনুষ্ঠানটি হচ্ছে যাদের উদ্যোগে, তাদের নামটা আপনারা লক্ষ্য করুন, ব্যানারে রয়েছে মুক্ত চিন্তা বাংলাদেশ। আসলে বাংলাদেশের মানুষ আমরা, আপনারা জানেন যে আমাদের আবেগ অত্যন্ত বেশি, আমাদের ধৈর্য অত্যন্ত কম, এবং যে দুটির মিশ্রণে এমন একটি পরিবেশ সৃষ্টি হয় সেখানে কিন্তু মুক্ত চিন্তার অবকাশ সীমিত হয়ে আছে। এবং সেই পরিস্থিতিতে আজকে
তার যে এই প্রয়াসকে আমি অভিনন্দন জানাই এবং এখানে সবাইকে মন খুলে কথা বলতে যিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের সার্বিক যে আমাদের যে পরিস্থিতি, সে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি সুন্দর সম্ভাবনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে কয়েকটি কথা বলবো, যদি তিনি আমাকে অনুমতি দেন। যা মুক্ত চিন্তা যেহেতু আমরা এখানে করতে এসেছি, যদি মুক্ত চিন্তা করার অনুমতি তিনি আমাকে দেন, তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আজকের যেটা মূল প্রবন্ধ ছিল তার সঙ্গে সব জায়গায় নাও মিলতে পারে এবং সকল বক্তার কথার সঙ্গেও নাও মিলতে পারে, কিন্তু এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। ইংরেজিতে একটি কথা আছে, সেটাকে বলা হয় যে ডিফারিং অনিয়ন ইজ দ্য রিয়েল এসেন্স অফ ডেমোক্রেসি। অর্থাৎ আমি যতক্ষণ আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে ততক্ষণ ডেমোক্রেসি থাকবে। এবং সেই জন্যে ঐক্য সম্বন্ধে যখন কথা বলা হয়, আমি সবাইকে বলি আপনারা কিন্তু খুব সাবধানে ঐক্যের কথা বলবেন, কারণ এমন ঐক্য আমরা চাই না যাতে আবার নতুন করে বাক্যা সৃষ্টি। দেখুন, যিনি মূল বক্তব্য দিয়েছেন, মূল বক্তব্যের যে শিরোনাম, সেখানে দুটি শব্দ আছে, সেই শব্দ দুটি হচ্ছে জুলাই বিপ্লব। আমি যদি একটু মুক্ত চিন্তার সুযোগ নিয়ে কথা প্রশ্ন করি, যে বিপ্লবটি শুরু হয়েছিল 1 জুলাই এবং শেষ হয়েছিল 5 আগস্ট, আমরা তাকে কেন জুলাই বিপ্লব, আমরা তাকে কেন জুলাই আগস্ট বিপ্লব? আমি প্রশ্নের উত্তর দেব না, কারণ প্রশ্নের উত্তর হয়তো অপ্রিয় হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা চিন্তা করবেন যে কেন এই এত বড় একটি বিপ্লব, যে বিপ্লব বাংলাদেশে একটি বিশাল একটি পরিবর্তন এনেছে। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনকে দূর করে একটি সুযোগ উন্মুক্ত করে দিয়েছে, যাতে করে আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারি, যদিও এখন আমরা পুরোপুরি সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারিনি। তাহলে সেই আন্দোলনকে কেন জুলাই বিপ্লব বলা হচ্ছে, জুলাই আগস্ট বিপ্লব কেন বলা হচ্ছে? আমি মুক্ত চিন্তার অধিকারে সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে অনেক চমৎকার বক্তব্য এসেছে এবং ভিন্ন ধর্মীয় বক্তব্য এসেছে, এবং সেটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সফলতা। আমি এখানে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো হয়তো সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু তাতে করে আমি কিন্তু কারোর প্রতি বিরাগ আমি পোষণ করব। কেননা যদি সবাই আমার সঙ্গে কথার সঙ্গে একমত হয়ে যান, তাহলে কিন্তু কথা বলার কোনো প্রয়োজনীয়তা থাকে। দেখুন, যেমন একজন বক্তা বলেছেন যে আজকে থেকে 1 বছর আগে জুলাই আগস্ট 2024 সালে যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচারকে বিদায় দেওয়া হয়েছিল, আজকের যে মূল প্রবন্ধ তার শিরোনামটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষিত করছি, যে আমাদের কি বার্তা দিয়ে গিয়েছে 2024 জুলাই আগস্ট, আমাদের কি বার্তা দিয়ে গিয়েছে। আমি যদি এখন 5টা প্রশ্ন করি, 1 বছর পরে এসে 2025 জুলাই এবং আগস্ট সামনে আসছে, সেই 2025 জুলাই আগস্টে সেই বার্তাটিকে কি আমরা সঠিকভাবে ধরে রাখতে পেরেছি? আমি কিন্তু এই প্রশ্নটি আপনাদের, আজকে মানুষ কেন আবার কেন অধৈর্য হয়ে উঠেছে? আমি একটু আগে বলেছি বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য। যে রাজনীতিককে বাংলাদেশের মানুষ ভালোবেসে গলায় ফুলের মালা দিয়ে, আপনারা দেখেছেন বাংলাদেশে আবার সেই একই রাজনীতিকের সেই ফুলের মালা কিন্তু তারা ছিনিয়ে নিতে, এটাই হচ্ছে বাংলাদেশের যে সত্য, কঠিন বাংলাদেশের মানুষের চরিত্রের যে বিশেষত্ব, এটাই হচ্ছে। এটাকে সমালোচনা কেউ করতে পারবে, কিন্তু এটার ভালো মন্দ দুটি দিকই রয়েছে। কেননা এখানে তারা মানুষকে ক্ষমতায় নিয়ে আসে
আবার তাকে জবাবদিহি করতে পারবে। এবং যখন যাদেরকে ক্ষমতায় তারা দেয়, তারা যখন ভুল করে তখন কিন্তু তাকে প্রশ্ন করে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য। কাজে সেই কথাগুলো স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে মতদ্বৈধতা থাকবে, কিন্তু একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের একটি যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যেতে হবে। পদ্ধতিটি কি? এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার করে নিতে হবে যে এই দেশের সত্যিকার যারা মালিক সেটা হচ্ছে জনগণ। আমি রাজনীতি করতে পারি, কেউ একজন পেশায় শিক্ষকতা করতে পারেন, কেউ একজন ইঞ্জিনিয়ার আছেন, কেউ একজন ডাক্তার আছেন, কিন্তু আমি এই দেশ সম্বন্ধে যখন একজন বিশেষজ্ঞ হিসেবে যখন মতামত দেব, এটা মনে রাখতে হবে সেটা হবে পলিসি অপশন। অর্থাৎ তারা তাদের যে বিবেচনা, সেই বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে, তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বিশ্লেষণ করে তারা কতগুলো অপশন তুলে দেবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তারা করবে। আমি কথাটি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সিদ্ধান্ত গ্রহণ করার, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারী হচ্ছে যারা জনগণের সত্যিকার প্রতিনিধি। তারা পলিসি ডিসিশন, যারা এক্সপার্ট তারা পলিসি অপশন দেয়। এখন যারা পলিসি অপশন দেবার কথা, তারা যদি পলিসি ডিসিশন দিতে শুরু করে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। আজকে আমি এই কথাটি অত্যন্ত বিনীতভাবে বলছি, আশা করি কেউ কোনো অপরাধ নেবেন না। বাংলাদেশে সেই সমস্যাটি এখন সৃষ্টি হয়েছে। যাদের পলিসি অপশন দেবার কথা, তারা আজকে জুলাই 24-এর 1 বছর পরে জুলাই 25 এসে তারা কিন্তু পলিসি ডিসিশন দেবার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে বিশ্লেষণ, সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের বিষয়ে আমি দেখেছি যে একটি রাজনৈতিক দলকে তারা একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে। কেউ কেউ বলছেন, খোলাখুলি কথা বলছি, কিছু মনে করবেন না, আমরা তো জুলাই 2024, অগাস্ট 2024 আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল, সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি, নাকি আমরা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি, সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে, 1 বছর পরে করতে হবে। এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ 1 বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল, যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে তাদের যে দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ করতে হবে, সেই উত্তরণ প্রক্রিয়া দীর্ঘ 1 বছরে কেন সফল হলো? আমি কি সেই প্রশ্নটি করতে পারি? আমি করতে পারি নিজেকে মনে করি করতে পারি এই কারণে যে আমরা তো অতীতে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে আরো দেখেছি। 1990-এর শেষে একটি সামরিক শাসক যখন বাংলাদেশের মানুষের অধিকার এবং ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল, এবং তখন আরেকবার রাজপথে জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই 2024-এ যেভাবে হয়েছে ঠিক একইভাবে সেই সামরিক শাসককে দূর করেছিল। তখন আমরা দেখি নাই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 90 দিনের ব্যবধানে কিভাবে বাংলাদেশের মানুষের হাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিল, দেয়নি? এবং একথা আমি যদি বলি, এটা হয়তো অতিশয়োক্তি হবে না যে 1991 যে নির্বাচনটি বাংলাদেশে হয়েছিল, সেই নির্বাচনটি সম্ভবত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু। তাহলে কেন আমাদের সামনে এত বড় একটা জ্বলন্ত উদাহরণ থাকা সত্ত্বেও কেন তাহলে আমরা 2024-এর অগাস্ট
জুলাই থেকে শুরু, জুলাই আগস্ট থেকে আজকে 2025-এর জুলাই আগস্ট সমাগত, সেখানে এসে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা নতুন নতুন সমস্যার সৃষ্টি করলাম? কেন আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারলাম? কেন আমাদের এইবারের উত্তরণ প্রক্রিয়া এত বিলম্বিত হলো? সেই প্রশ্নকে আমি করতে পারি না। আমি প্রশ্নটি করতে চাই সেই অধিকার নিয়ে যে আজকের সভাপতি কিন্তু আমাকে মুক্ত চিন্তা করা। এখানে অনেকের সমালোচনা করা হয়েছে, রাজনীতিকদের সমালোচনা করা হয়েছে। নিশ্চয়ই রাজনীতিকদের সমালোচনা করতে হবে। আমি নিজের রাজনৈতিক অঙ্গনে পদচারণা করি বলে আমি যদি বলি যে কেউ রাজনীতিককে সমালোচনা করতে পারবে না, তাহলে তো সেটা সঠিক। আমি যদি ভুল করি আমাকে জনগণের কাছে জবাব। একটি কথা মনে রাখবেন, আমি একটু আগে বলেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করা যায়। কিন্তু এখানে কিন্তু একটি শর্ত রয়েছে। আমি একটু গণতন্ত্রের বিষয়টা একটু আমি যেভাবে বুঝি খুলে বলি। আমি একটু আগে বলেছি যে এই দেশ সত্যিকার মালিক, এই দেশের সত্যিকার মালিক কিন্তু জনগণ। 18 কোটি মানুষ। একজন বক্তা বলেছেন 9 কোটি মানুষের কথা। আমি বলবো 18 কোটি মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার যে দেশের অধিকার চলে যায়, এটা কিন্তু আমরা বৃদ্ধ হয়েছি। কিন্তু আমি এটা বলি যে নতুন প্রজন্ম যে আসবে, আমি স্পষ্ট উদাহরণ দিয়ে বলতে চাই। এই যে ঘরে ইলেকট্রিক লাইট গুলো জ্বলছে, এখানে যদি কন্ট্রোলিং সুইচটা আছে, আমি যদি সুইচটা টিপে দিই তাহলে কিন্তু বাতিগুলো সব নিভে যাবে, নিভে যাবে না? আবার সুইচটা যদি টিপে দেয় তাহলে কিন্তু এই বাতিগুলো চলে যাবে। সঠিক? কিন্তু একটি প্রজন্ম থেকে এই বিশ্বের যে সমাজ ব্যবস্থা, সেখানে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মতে যে রূপান্তর, সেই রূপান্তরটি কিন্তু ইলেকট্রিক সুইচের মতো নয়, এটা বুঝতে হবে। অর্থাৎ আজকে আমি একটি সুইচ টিপে দিলাম, 40 বছরের ঊর্ধ্বে সব মানুষ চলে গেল, আবার সুইচটা অন করে দিলাম, মুহূর্তে 40 বছরের নিচের সব নতুন প্রজন্ম চলে আসলো। এইভাবে কিন্তু বিশ্ব সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। এটা যারা বুঝতে পারবেন তারা কিন্তু মারাত্মক। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রস্তর যুগ থেকে শুরু করে আজকের বিশ্বের এই যে বিবর্তন, এই বিবর্তন কিন্তু সম্পাদিত হয়েছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে রূপান্তরের মাধ্যমে। কিন্তু তার অর্থ এই নয় যে একটা কাট অফ পিরিয়ড আছে যেখানে এক প্রজন্ম কাট অফ হয়ে গেছে আরেক প্রজন্ম, সেভাবে নয়। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই কিন্তু আজকের এই রূপান্তর প্রক্রিয়া সম্পাদিত হতে হবে। যদি কেউ মনে করে থাকেন যে নতুন প্রজন্ম এসেছে, তারা ইলেকট্রিক সুইচের মতো সুইচ টিপার ফলশ্রুতিতে তারা এই দেশের সবকিছু তারা পরিচালনা করবেন, আর আরেক প্রজন্ম সুইচ টিপলে যেমন লাইট অফ হয়ে যায় সেভাবে তারা অন্তর্হিত হয়ে যাবেন, সেভাবে কিন্তু দুনিয়া চলে। এবং এটা যারা বুঝতে পারে না, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তারা কিন্তু ব্যর্থ চিন্তা করছে এবং তারা মারাত্মক ভুল করছে। আজকে থেকে সহস্র বছর আগে পৃথিবীতে যে প্রক্রিয়া ছিল, যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা কি আজকে তো নেই। আর আমি সাম্প্রতিক একটি উদাহরণ দিচ্ছি। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস। এই সংস্কার, আজকে আমি যে সংস্কারটি করছি, আগামীকাল যে সেই সংস্কারের আবার পুনঃসংস্কার প্রয়োজন হবে না, এটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে হবে? কেউ বলতে পারে। সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, এবং এই সংস্কার চলতেই থাকবে। কাজে আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। একজন বক্তা বন্দোবস্তের কথা উল্লেখ করেছেন। দেখুন, এটা কোনো বন্দোবস্তের বিষয় নয়। বন্দোবস্ত শব্দটি যে কনটেক্সটে, যে কনোটেশন নিয়ে আমরা বলি, এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয়।
বন্দোবস্তের কথা বললেই কিন্তু একটা একটা সামন্ত প্রথা বা একটা রাজনৈতিক প্রথা, যেমন আমরা কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনি। এখন যদি কেউ এই পুরনো শব্দ টেনে এনে এই আধুনিক যুগের বিশ্লেষণ করতে চায়, আমি তার সঙ্গে একমত। এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয়, এখানে মানুষের অধিকারের বিষয় নিয়ে আমরা কথা বলি। দেখুন, আরেকটু স্পষ্ট করে বলতে চাই, আমি বলেছি যে এই দেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ। 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে। সেই কারণেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিস্টেম তৈরি করা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শত বছরের আলোচনা। সিস্টেমটি হচ্ছে যে দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে একটি ট্রান্সফারেবল ভোট, যেটা বলা হয় টেকনিক্যাল টার্মস ল্যাঙ্গুয়েজে, একটি ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে তার যে মনের ইচ্ছাটা সেটা সে দেবে এবং তার একজন প্রতিনিধি সৃষ্টি করবে। 18 কোটি মানুষকে কিন্তু প্রতিনিধিত্ব করছে 300 জাতীয় সংসদ। তারাই কিন্তু সেই অথরিটিটা, 18 কোটি মানুষের অথরিটিটা তাদেরকে দেয়া হয়েছে এবং সেই অথরিটিতেই কিন্তু তারা দেশ পরিচালনা করছে। যেমন যে কারণে আমি এই ফ্রেজটা আমি ব্যবহার করি না যে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়া এই ফ্রেজটা কিন্তু সঠিক কথা নয়। আসলে ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, জনগণ তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, এভাবে বিষয়টি, এবং এটাই গণতান্ত্রিক মূল্য। দেখুন, এখানে আরো একটি কথা ব্যাখ্যা করা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। যারা বন্দোবস্ত শব্দটি ব্যবহার করে, জনগণকে যখন ভোট দেয় এটা কিন্তু চিরদিনের জন্য দেয়। এখানে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, 5 বছর বা কোনো দেশে 4 বছর, এবং প্রতি 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের মানুষের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব কিন্তু বারবার প্রতি 5 বছর জনগণের কাছে ফিরে ফিরে আসে এবং সেটা তার নতুন করে আবার একটি নির্দিষ্ট সংখ্যক 300 প্রতিনিধির কাছে তারা প্রত্যর্পণ করে এবং প্রত্যর্পণ করার আগে তারা কিন্তু একটি ভোটের মাধ্যমে যায়। সেই ভোটটি কিন্তু রাজনীতিতে সত্যিকার স্কুলের ছাত্ররা যেমন বছর শেষে পরীক্ষা দেয়, রাজনীতিকরাও প্রতি 5 বছর জনগণের কাছে পরীক্ষা দেয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে হয়তো তারা দ্বিতীয়বার বা তৃতীয়বার তাদের পুনরায় তারা প্রতিনিধি করে পাঠায়। যারা ব্যর্থ হয় তাদেরকে কিন্তু জনগণ সেই পরীক্ষার মাধ্যমে সেই প্রতিনিধিত্বের অবস্থান থেকে সরিয়ে দেয়। এই গণতন্ত্রের যে মূল যে আদর্শ, মূল যে বার্তা, সেটা কিন্তু আজকে সেই জুলাইয়ের যে বার্তা, সেই বার্তার সঙ্গে এই গণতন্ত্রের বার্তা যদি আমরা মিলিয়ে না নিতে পারি, তাহলে কিন্তু জুলাই অগাস্ট 2024-এর বার্তাটি কোথায় হারিয়ে যাবে আমি জানি না। যেমন আজকে অনেকেই বলছেন বাংলাদেশের মানুষ যে সেই বার্তাটি কিন্তু 1 বছর পরে এসে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি কথাগুলো স্পষ্ট ভাষায় বলেছি, আশা করি আপনারা আমার প্রতি কোনো অপরাধ নেবেন না। আমি যেটা বাস্তবতা মনে করেছি সেই কথাগুলো আপনাদের সামনে বলেছি। এখানে বেশ কিছু কিনোট পেপারে বেশ কিছু কথা আছে। যিনি কিনোট পেপারটি দিয়েছেন যিনি এখানে উপস্থিত নেই, তারপরেও আমি বলছি। যেমন এখানে একজন বক্তা একটি শব্দ তিনি চিহ্নিত করেছেন, আমিও সেই শব্দটি নিয়ে কথা বলতে চাই, বহুত্ববাদ। দেখুন, বহুত্ববাদের কিন্তু একটা হিস্টোরিক্যাল একটা কননোটেশন রয়েছে। যেমন এখানে ধর্মের কথা রয়েছে এই কিনোট পেপারে, ধর্মীয় স্বাধীনতার কথা রয়েছে, সেখানে বহুত্ববাদ আনা হয়েছে। আমি জানি না এই শব্দটি দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই শব্দটির যে কননোটেশন সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আমাকে এই কথার ব্যাখ্যা দিতে হলে আমাকে কিন্তু 1400 বছর আগে ফিরে যেতে হবে, যখন বহুত্ববাদকে একটি বিশেষ কনটেক্সটে চিহ্নিত করা হয়েছিল এবং সেই বহুত্ববাদের বিপরীতেই কিন্তু এক ঈশ্বর, ইসলাম ধর্মের যে এক ঈশ্বর, সেটা কিন্তু সেই বহুত্ববাদের বিপরীতে। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য সেই এক ঈশ্বর, সেই বাদ মানুষের সামনে।
তো আমি জানি না বহুত্ববাদ আজকে নতুন করে যদি যে ছাত্র জনতার বিপ্লব তার মাধ্যমে যদি বহুত্ববাদকে আনা হয়, সেই বহুত্ববাদ বলতে তারা কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু এই বিশ্বের কোটি কোটি মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু বহুত্ববাদ বলতে একটি বিষয়ে তারা বুঝতে পারেন, সেটা হচ্ছে যে এক ঈশ্বরের বিপরীতে বহুত্ববাদ। আমরা সেই বহুত্ববাদে ফিরে যেতে পারি। এখানে আরো কিছু কথা রয়েছে, যেমন গণতান্ত্রিক সার্বভৌমত্ব, ধর্মীয় সাংস্কৃতিক স্বাধীনতা এবং জাতীয় স্বাতন্ত্র্য, এবং এই তিনটির ভিত্তিতে প্রবন্ধ লেখক বলেছেন যে একটা নতুন প্রজাতন্ত্রের ভিত্তি সৃষ্টি হবে। এই কথাটি কিন্তু আলোচনার দাবিদার। আমরা কি আসলেই কোনো নতুন প্রজাতন্ত্রে যেতে চাই? যদি আমরা নতুন প্রজাতন্ত্রে যেতে চাই তাহলে সেই কথা বলার অধিকার আমাকে তো কেউ দেয়নি। এটা নির্ধারণ করতে পারে একমাত্র বাংলাদেশের 18 কোটি মানুষ। সেই তাদের মতামত না নিয়ে একটু মুষ্টিমেয় কয়েকজন যদি বলে যে আমরা নতুন প্রজন্মে চলে যাব, এবং একজন বক্তা এই শব্দটি ব্যবহার করেছিলেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন প্রজন্মে যাব, তাহলে সেই কোটি কয়েক মানুষের সেই অধিকার রয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু মুক্ত চিন্তার অধিকার আমি আপনাদের সামনে দিতে পারি। আজকে যে বিষয়টি এখানে আলোচনার জন্য আনা হয়েছে, সেখানে মতদ্বৈধতা থাকতে পারে, কিন্তু আমাদের সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলার, সমালোচনা করার এবং আমাদের যে চিন্তাধারা সেটা প্রকাশ করার সেই সুযোগ থাকতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের রক্তের ভেতরে যে উন্মাদনা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার উন্মাদনা, এটা হচ্ছে মুক্ত চিন্তার উন্মাদনা। আপনাদের একটি ছোট্ট উদাহরণ দেই। আজকে থেকে আমি 1400 বছর আগের একটি উদাহরণ দিয়েছি, সেটা যাব না। আমি কয়েকশো বছর আগের উদাহরণ দেই, মুঘল সাম্রাজ্যের উদাহরণটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারা প্রায় সারা ভারতবর্ষে তারা তাদের সাম্রাজ্য কায়েম করেছিল, কিন্তু একটি প্রদেশ, এখন বলতো সুবা, বাংলাদেশের যে বঙ্গ সুবা যেটা ছিল, বাংলাদেশ এমন একটি প্রদেশ ছিল যেই প্রদেশে কিন্তু পরম শক্তিশালী মুঘল সম্রাটেরও কিন্তু তাদের যে ক্ষমতা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, কেননা বাংলাদেশের মানুষ সেই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই যে বাঙালির রক্তে আমি যেটা বলেছি যে স্বাধীনতার যে উন্মাদনা, মুক্তির যে উন্মাদনা, সেই বিষয়গুলো কিন্তু যারা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যারা রয়েছেন এখন, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আমরা ভালোবেসে আপনাদের প্রতি আস্থা রেখে আমরা আপনাদের উপরে বিরাট একটি দায়িত্ব দিয়েছি যে বাংলাদেশকে আপনারা গণতন্ত্রে রূপান্তর করুন, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করুন, এবং এই আস্থা আপনারা উপলব্ধি করুন। বাংলাদেশের মানুষ যেমন আপনাদের উপরে আস্থা রেখেছে, আমি আপনাদের বিনীত অনুরোধ করব আপনারাও বাংলাদেশের 18 কোটি মানুষের যে চিন্তা, বিশ্বাস, তার উপরে আপনারাও আস্থা। আমি বক্তব্য আর দীর্ঘ করবো না, অনেক কথা বলে ফেলেছি, তবে এইটুকু বিশ্বাস করি যে বাঙালির যে চিরন্তন যে আকাঙ্ক্ষা, এই বাংলাদেশ বর্তমান রাজনৈতিক ভূখণ্ডে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, একজন বক্তা বলেছেন যে স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন। আমি শুধু বিনীতভাবে এইটুকু বলবো যে তিনি কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার সেটা নিশ্চিত করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের, এবং সেই কথা আজকে আপনাদের স্মরণ করিয়ে দিয়ে আমি আপনাদের বিনীত অনুরোধ করব যে আসুন এই জুলাই আগস্ট 2024-এর যে শিক্ষা, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে, সেখান থেকে মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই মুক্ত চিন্তার যে অনুশীলন, সেই মুক্ত চিন্তার অনুশীলনের মাধ্যমে
মানুষের, বাংলাদেশের মানুষের মুক্ত চিন্তার সেই অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষাকে আমরা গণতন্ত্রের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভেতর দিয়ে আমরা বাস্তবে সুপ্রতিষ্ঠিত করি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার